হ্যাঁ, আমরা শুরু করতে পারি। হোস্ট করা আছে এখন, দেখেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি। তো শুরু করার আগে একটু বলে নেই আমার সম্পর্কে। আমি পার্থ প্রতিম সাহা। আমি এখন কাজ করছি ম্যাটাডোর গ্রুপে অ্যাজ এ ডিজিএম, কমার্শিয়াল অ্যান্ড প্রকিউরমেন্ট। আর আমি এখান থেকেই সিএসএম করেছি লাস্ট ব্যাচে, 21 ব্যাচে। নভেম্বরে আমাদের সার্টিফিকেট সেরিমনিটা হয়েছে। তো আজকে আমি ইম্পোর্ট প্রসেস নিয়ে একটু আলোচনা করব। এটা আসলে কোনো ট্রেনিং না, বা প্রফেশনাল কোনো ট্রেনারের ট্রেনিং না। এটা হচ্ছে যে কাজ করার মাধ্যমে যে জিনিসগুলা আমার কাছে মনে হয়েছে যে আসলে যে খুঁটিনাটি জিনিসগুলা বা যে বেসিক জিনিসগুলা সবার জানা উচিত, তো সেই জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করেছি। তো এর মধ্যে হয়তো আপনাদের কাছ থেকে আরো ভালো কিছু ইনপুট আসবে, ফিডব্যাক আসবে। তো আমি আমার সেশনটার নাম দিয়েছি নলেজ শেয়ারিং সেশন, ইটস নট এ ট্রেনিং। তো আমি বলবো, আপনারাও বলবেন, ইনপুট দিবেন। এতে আমরা সবাই হয়তো ইম্পোর্টার আর অনেক খুঁটিনাটি বা জিনিসগুলো সহজভাবে সবাই জানতে পারবো। স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি, ওকে, জি দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আসলে ইম্পোর্ট প্রসেস, ইম্পোর্ট হচ্ছে একটা প্রকিউরমেন্টেরই একটা পার্ট। প্রকিউরমেন্ট বা পারচেজের একটা পার্ট হচ্ছে ইম্পোর্ট। তো আমি ইম্পোর্ট প্রসেসে এন্টার করার আগে আমি আসলে প্রকিউরমেন্টটা কি বা পারচেজটা কি, কেন আমরা পারচেজ করি, এই জিনিসটা একটু ব্রিফলি আলোচনা করব। তো এখানে একটা পারচেজের ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ডেফিনেশনটা আসলে বাই দ্য বুক ওইভাবে না। এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে হোয়াট ইজ পারচেজ? Acquiring of goods or services in exchange of money through fair competition in view of the requirement of the organization. এক লাইনে আমি একটা পারচেজের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। এখানে ব্যাপারটা বলা হয়েছে যে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট আছে এরকম কোনো সেবা বা পণ্য যখন আমরা প্রপার কম্পিটিশনের মাধ্যমে অর্থের বিনিময়ে নিয়ে আসবো, সেটাই হচ্ছে পারচেজ। এখানে কোনো কিছু পারচেজ হইতে হলে কি থাকতে হবে? আমার অর্গানাইজেশনে সেটা নিড থাকতে হবে, এবং সেটার জন্য একটা প্রপার কম্পিটিশন থাকতে হবে। কম্পিটিশন কাদের মধ্যে? অ্যামং দ্য সাপ্লায়ার্স। তো যত বেশি সাপ্লায়ার আমার বাস্কেটে থাকবে, তত বেশি কম্পিটিশন হবে, আমি তত বেশি ফেয়ার প্রাইস বা ভালো প্রাইসে প্রকিউরমেন্টটা করতে পারবো। এরপর যদি আসি টাইপ অফ পারচেজ, আসলে ইন জেনারেল সেন্স পারচেজ আসলে দুই প্রকারের। আমরা যারা কর্পোরেট হাউসে বা অর্গানাইজেশনে জব করি, পারচেজটাকে আসলে আমরা দুই ভাগেই নর্মালি চিন্তা করি। একটা হচ্ছে লোকাল পারচেজ, একটা হচ্ছে ইম্পোর্ট পারচেজ। তো এখানে লোকাল পারচেজ বলতে আমরা বুঝি যে আমরা ইন হাউস বা লোকালি সোর্স করে যে সমস্ত ম্যাটেরিয়াল বা সার্ভিস গুলাকে প্রকিউর করি, সেটা হচ্ছে লোকাল পারচেজ। আর যে ম্যাটেরিয়াল বা সার্ভিস গুলাকে আমরা ভিন্ন দেশ থেকে, অন্য দেশ থেকে আমার দেশে নিয়ে আসি, সেটি হচ্ছে ইম্পোর্ট পারচেজ। এখন আমরা চলে যাব যে ইম্পোর্টটা কি, হোয়াট ইজ ইম্পোর্ট। যদি খুব সহজভাবে বলতে চাই, ইম্পোর্টটা হচ্ছে import is brought goods or services from another country by crossing their border in a proper manner. ব্যাপারটা হচ্ছে অন্য কোনো দেশ থেকে আমার দেশে পণ্যটা আনার জন্য প্রপার ওয়ে বলতে এখানে লিগাল ওয়ে, কমপ্লায়েন্স ওয়েতে আমি যখন একটা দেশের বর্ডার ক্রস করে আরেক দেশে পণ্য নিয়ে আসবো বা সার্ভিস নিয়ে আসবো, সেটাকে আমরা বলতেছি ইম্পোর্ট। এরপরে আসি পার্টিস ইনভলভ ইন ইম্পোর্ট। একটা প্রকিউরমেন্টের একটা প্রসেস বা একটা টাইপ অফ প্রকিউরমেন্ট। এই ইম্পোর্টটা হইতে হইলে বেসিক কিছু পার্টির ইনভলভমেন্টের দরকার থাকে। সে পার্টিগুলো কারা?
এক নম্বর হচ্ছে ইম্পোর্টার। ইম্পোর্টার হচ্ছে কি, যে কিনবে, যে পণ্যটা কিনে আনবে। 2 নম্বর হচ্ছে এক্সপোর্টার, যে বিক্রি করবে, যার দেশ থেকে পণ্যটা ইম্পোর্টারের দেশে আসবে। আরেকটা পার্টি হচ্ছে ব্যাংক, আরেকটা পার্টি হচ্ছে ইন্স্যুরেন্স, আরেকটা পার্টি হচ্ছে ট্রান্সপোর্ট। এখন দেখেন, আমরা তো ইম্পোর্টার এবং এক্সপোর্টার, এরা কারা এটা আমরা শুনলাম। এখন আমি আমার নেক্সট স্লাইডে আসতেছি। এখানে ইম্পোর্টার বলতে আমরা কাকে বোঝাচ্ছি? A person or organization that who brings goods or services into a country from abroad for sale. An importer require following document. আচ্ছা, আমি সেই ডকুমেন্টে আসার আগে আমি আবার ইম্পোর্টার সংজ্ঞাটা বা ইম্পোর্টারটা বোঝানোর চেষ্টা করি। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য দেশ থেকে পণ্য বা সেবাটা কিনে তার দেশে নিয়ে আসবে, সেই হচ্ছে ইম্পোর্টার। আচ্ছা, তো আমাদের দেশের বাংলাদেশের ল অনুযায়ী ইম্পোর্টার হচ্ছে 2 টাইপের হয়, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার আর একটা হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার। আচ্ছা, তো এখন এই ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টারটা কারা আর কমার্শিয়াল ইম্পোর্টারটা কারা? এখানে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হচ্ছে যে সমস্ত ইম্পোর্টার পণ্য বা সেবা অন্য দেশ থেকে নিয়ে আসে, এনে এই দেশে সেটার কোনো ধরনের আকার বা আকৃতি বা উপযোগ বা ইউটিলিটিগত পরিবর্তন করে নতুন কিছু তৈরি করে ভোক্তাদের মাঝে দেয়, সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মানে সহজ কথা ম্যানুফ্যাকচারার। আর কমার্শিয়াল ইম্পোর্টার হচ্ছে তারাই যারা হুবহু যে পণ্যটা নিয়ে আসতেছে সেই পণ্যটাই বাজারে ভোক্তাদের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে, মানে তারা সেটার আকারগত উপযোগগত কোনো ধরনের পরিবর্তন করতেছে না। এই জিনিসটা ক্লিয়ার হলো যে আসলে ইম্পোর্টার কয় টাইপের হয়? জি, অ্যাজ পার বাংলাদেশ ইম্পোর্ট ল, বাংলাদেশের ল অনুযায়ী কয় টাইপের হয় ভাই একটু বলবেন? 2 টাইপস। 2 টাইপ। আচ্ছা, একটা সেকেন্ড আমি একটু ওকে, সরি। এখন দেখেন, একজন ইম্পোর্টারের জন্য কিছু ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট, তাকে লিগ্যাল ডকুমেন্ট তার থাকতেই হবে। কি কি? নাম্বার 1 ট্রেড লাইসেন্স থাকতে হবে। নাম্বার 2 তার ভ্যাট বা বিন সার্টিফিকেট থাকতে হবে। এটা তোমরা সবাই চিনি, ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর বিন হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তো আমাদের দেশে যেটাকে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলি বা ভ্যাট নাম্বার বলি, সেইটাই বেসিক্যালি বিন নাম্বার হিসেবে ট্রিট হয়। আমাদের দেশে ভ্যাট বা বিন আলাদা কোনো সার্টিফিকেট দেওয়া হয় না, যেটাকে আমরা ভ্যাট রেজিস্ট্রেশন বলি সেইটাই আমাদের দেশে বিন সার্টিফিকেট হিসেবে কাউন্ট করা হয়। আরেকটা কি লাগবে? টিন লাগবে। একটা যে কোনো অর্গানাইজেশনের অবশ্যই টিন সার্টিফিকেট থাকতে হবে। আর একটা মেন যে ডকুমেন্টটা লাগবে যেটা হচ্ছে আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে সে কখনোই ইম্পোর্ট করতে পারবে না। আর একটা আইআরসি পাওয়ার প্রি রিকুইজিট ডকুমেন্ট গুলাই হচ্ছে আগের 3টা। তো এইখানে আরো কিছু ব্যাপার আছে। আরো কিছু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে বললাম যে আমাদের দেশের ল অনুযায়ী ইম্পোর্টার হচ্ছে 2 টাইপস, ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার আর কমার্শিয়াল ইম্পোর্টার। এখন এই আইআরসিটা কারা ইস্যু করে, এটা কি জানেন কেউ? কারা আইআরসি ইস্যু করে? বিটা। না, আইআরসি বিডা ইস্যু করে না। আইআরসি ইস্যু করে CCIA সিসিআইএনই, সিসিআই যেটাকে বলা হয় চিফ কন্ট্রোলার অফ ইম্পোর্ট এন্ড import এক্সপোর্ট। export ওকে, আচ্ছা। এখন তাহলে এই যে একজন বললেন যে বিডা,
বিডা মানে হচ্ছে কি বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটি, যেটাকে আমরা বলি যে বাংলায় বলি বিনিয়োগ বোর্ড। তাহলে এখানে বিনিয়োগ বোর্ডের ফাংশনটা কি? এই যে আমরা দেখলাম যে দুই টাইপের ইম্পোর্টার হয়, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, একটা হচ্ছে কমার্শিয়াল। যখন কেউ যে কমার্শিয়াল ইম্পোর্টার হিসেবে রেজিস্ট্রেশন নিবে, আইআরসি নিবে, তখন তার বিনিয়োগ বোর্ড বা বিডাতে যাওয়ার কোনো ধরনের বাধ্যবাধকতা বা প্রয়োজন নেই। সে তখন ডিরেক্ট তার এই উপরের 3টা ডকুমেন্ট নিয়ে সিসিআই তে যাবে, তাদের অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করে সে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে নেবে। বাট যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল লিস্ট বা ইন্ডাস্ট্রিয়াল হিসেবে আইআরসি পেতে যাবে, তখন তাকে কি করতে হবে? তখন সে সরাসরি সিসিআই তে গেলে সে আইআরসি পাবে না। তখন তাকে প্রথমে যেতে হবে বিডাতে। বিডাতে গিয়ে তাকে তার টোটাল ইনভেস্টমেন্ট, হ্যাঁ আমি যে বাংলাদেশে একটা প্রজেক্ট করতেছি, একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করতেছি, আমি এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করব, এগুলা এই মেশিন আমাকে বিদেশ থেকে আনতে হবে, এই মেশিন আমি লোকালি প্রকিউর করব, এই হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, ডিটেল দিয়ে আগে বিডাতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে বিডা তাকে একটা রেজিস্ট্রেশন দিবে। কি হিসেবে রেজিস্ট্রেশন দিবে? অ্যাজ এ ইনভেস্টর। সে বাংলাদেশে একজন ইন্ডাস্ট্রি করার জন্য ইনভেস্ট করতেছে, এই রেজিস্ট্রেশনটা তাকে দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে সে আবার বিডাতে আবার অ্যাপ্লাই করবে, ওকে আমাকে যে অ্যাজ এ ইনভেস্টর বা অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে তোমরা রেজিস্ট্রেশন দিলা, এখন তো আমার এই জিনিসপত্র ইম্পোর্ট করতে হবে, আমার তো এখন আইআরসি লাগবে, তাহলে আমি এখন আইআরসি পাবো কিভাবে? তখন বিডা সিসিআই কে একটা আইআরসির জন্য রিকমেন্ডেশন লেটার দিই, ওকে মিস্টার অমুক বা XYZ এন্টারপ্রাইজ, তারা অ্যাজ এ গার্মেন্টস অ্যাক্সেসরি ম্যানুফ্যাকচার হিসাবে আমার এখানে রেজিস্টার্ড, তাদের এই মেশিন এবং এই র মেটেরিয়াল আমদানির জন্য আইআরসি ইস্যু করা হোক। তখন সে সিসিআই থেকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসিটা নিতে পারবে। তাহলে আমরা এখানে দুইটা বডি পেলাম, একটা হচ্ছে বিডা, একটা হচ্ছে সিসিআই। তাহলে আইআরসি ইস্যুর ক্ষেত্রে দুইটা বডি ভূমিকা রাখে, কিন্তু যদি কেউ কমার্শিয়াল ইম্পোর্টার হয় তার বিডাতে যাওয়ার প্রয়োজন নাই, সে ডিরেক্ট সিসিআই তে গিয়েই আইআরসি নিতে পারবে। আর কেউ যদি ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার হয় বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে বিজনেস শুরু করে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, তখন সে আগে বিডাতে যাবে। বিডায় দুইটা কাজ, একটা হচ্ছে রেজিস্ট্রেশন, একটা হচ্ছে রিকমেন্ডেশন ফর আইআরসি। এই দুইটা লেটার ইস্যু করার পরে সে সিসিআই থেকে আইআরসি নিতে পারবে। এইটুক জায়গায় কি ক্লিয়ার হলো? জি জি জি। এখন আমরা আসি তাহলে এক্সপোর্টার। তো আমি তো অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমাদের দেশের রুলস অনুযায়ী অ্যাজ এ ইম্পোর্টার হিসেবে আমি রেজিস্টার্ড হয়ে গেলাম। তাহলে আমি কিনবো কার কাছ থেকে? এক্সপোর্টারের কাছ থেকে। এক্সপোর্টার তো আছে ভাই আরেক দেশে, সেটা ইন্ডিয়া হইতে পারে, চীন হইতে পারে, জার্মানি হইতে পারে, ইউএসএ হইতে পারে, সে ভিন্ন দেশে। তাহলে এক্সপোর্টারটাকে একজন লোক বা একটা কোম্পানি যে গুডস বা সার্ভিস অন্য একটা কান্ট্রিতে বিক্রি করে, সে হচ্ছে এক্সপোর্টার। যখন অ্যাজ এ বাংলাদেশ থেকে আমরা যখন বিদেশে যেমন গার্মেন্টস পাঠাই, ওষুধ পাঠাই, তখন কি আমরা এক্সপোর্টার। আবার যখন আমরা বিদেশ থেকে র মেটেরিয়াল কিনে আনি, মেশিন কিনে আনি, তখন আমরা হয়ে যাই ইম্পোর্টার। তো এখানে যখন আমরা বাংলাদেশ থেকে অ্যাজ এ এক্সপোর্টার হিসেবে রোল প্লে করব, তখন আমাদের যেমন ইম্পোর্টার হিসেবে রোল প্লে করতে হইলে বা বিজনেস করতে হলে আমাদের একটা কি সার্টিফিকেট লাগবে? আইআরসি লাগবে। ঠিক সেরকম বাংলাদেশ থেকে যখন আমরা অ্যাজ এ এক্সপোর্টার হিসাবে আমি বিজনেস করব, যে আমি বাংলাদেশ থেকে গুডস এক্সপোর্ট করব, সেক্ষেত্রে আমার ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট লাগবে, সেটাকে বলে ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। সেটাও ইস্যু করে কিন্তু সিসিআই। ওকে, তো বাকি যে ডকুমেন্ট ভ্যাট, ট্রেড, টিন, এগুলা তো অ্যাজ ইট ইজ, এগুলো থাকতেই হবে একটা প্রতিষ্ঠানের। তারপরে আরেকটা পার্টি হচ্ছে ব্যাংক। আচ্ছা, এখন এই ব্যাংকের ভূমিকাটা কি? ব্যাংকের ভূমিকা কি? আমি ভাই কিনবো আর একজন বিক্রি করবে, আমরা দুজন রাজি, ব্যাংকের দরকার কি? ব্যাংকের দরকার আছে। দরকারটা আছে এই কারণেই, যেমন কি আজকে আমি এখন বাসায় আছি, বাসায় বললো যে এখন চিনি নাই, চিনি শেষ হয়ে গেছে। আমি বাসার থেকে নিচে যাব, নিচে একটা দোকানে যাব, চিনি নিবো, টাকা দিব, চলে আসবো।
এখানে কোনো ধরনের কোনো লিগাল ব্যারিয়ার বা লিগাল বাইন্ডিংস নাই। আমার এখন নিড হয়েছে, আমি এখন দোকানে গেছি, টাকা দিছি, কিনে নিয়ে চলে আসছি। কি এটা হচ্ছে আমার কি লোকাল পারচেজ, আমার দেশের ভিতরে দেশের আইনের মধ্যেই আমি এই জিনিসগুলা বৈধ জিনিস যে কোনো দোকানে আছে আমি পেমেন্ট করে নিয়ে আসতে পারবো। এই পেমেন্ট করার জন্য আমার কোনো মাধ্যম, কোনো ভায়া, কোনো কিছুরই প্রয়োজন নাই। কিন্তু যখন আমি ফরেন ট্রেড করব, এক্সপোর্ট ইম্পোর্ট করব, বিদেশ থেকে পণ্য কিনে আনবো, তার মানে কি আমাকে বিদেশেই পেমেন্ট করতে হবে। তা আমি তো বিদেশে গিয়ে ক্যাশ টাকা নিয়ে গিয়ে তাকে পেমেন্ট করে মাল নিয়ে আসতে পারবো না। সেটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা কি? ব্যাংকিং চ্যানেল। আমি যখন বিদেশে পেমেন্ট করবো আমাকে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করতে হবে। তো এই যে ব্যাংক, আমার যে আর্থিক লেনদেনটা হবে কার কার মধ্যে, এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে, সে আর্থিক লেনদেনটার মিডিয়াই হচ্ছে ব্যাংক। যে কারণে ইম্পোর্ট প্রসেসে ব্যাংক অবশ্যই থাকতে হবে। তার রোলটা হচ্ছে অ্যাজ এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন, সে দুইজনের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজেকশনটা করে দিবে। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্টি, সে হচ্ছে ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্সটা কেন লাগবে? বাংলাদেশের ইম্পোর্ট পলিসিতে এক্সপোর্ট অর ইম্পোর্ট যে কোনো ধরনের ফরেন ট্রেডের জন্য ইন্স্যুরেন্স মাস্ট। এটা হচ্ছে বাংলাদেশের যে ইম্পোর্ট পলিসি আছে, ইম্পোর্ট পলিসি অনুসারে এক্সপোর্ট বা ইম্পোর্ট করলে সেটার ইন্স্যুরেন্স থাকতেই হবে। ইন্স্যুরেন্সটা কেন? ইন্স্যুরেন্সের কাজটা কি? ইন্স্যুরেন্সটা হচ্ছে, ইন্স্যুরেন্সটা পণ্যের যে ট্রান্সপোর্টেশন হবে, পণ্য যে একটা দেশ থেকে আরেকটা দেশে আসবে, এই যে ট্রান্সপোর্টেশনের সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, প্লেন ক্র্যাশ করতে পারে। এতে কি হতে পারে? আপনার বা আমার ক্রয়কৃত পণ্যটা ড্যামেজ হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। এই যে একটু আমাদের, ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ শিওর। কারো ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ হচ্ছে। আমার না স্যার, অন্য কারো ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলতেন। একটু মিউট করে রাখবেন, যারা কথা বলছেন না একটু মিউট করে রাখবেন। যখন কিছু বলতে চাইলে সেক্ষেত্রে আনমিউট করে কথা বলবেন। একটু মিউট করেন সবাই। রবিউল হোসেন ভাই একটু মিউট করবেন আপনি। রবিউল হোসেন, ওকে, থ্যাংক ইউ। এখন মনে হয় ক্লিয়ার শোনা যাচ্ছে, রাইট? তাহলে যেখানে ছিলাম আমরা, ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্সের কাজই হচ্ছে রিস্ক মিনিমাইজ করা, রিস্ক কাভারেজ দেওয়া। ওকে, কিসের রিস্ক? আমার পণ্য ট্রান্সপোর্টেশনের সময় যে কোনো ধরনের যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাজ এ বিজনেসম্যান আমি যাতে সেই ক্ষতি থেকে রিকভারি করতে পারি, সে কারণে ইন্স্যুরেন্স করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের ইম্পোর্ট পলিসি অনুযায়ী ইন্স্যুরেন্স মাস্ট ফর ইম্পোর্ট অর এক্সপোর্ট। ওকে, আরেকজন গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে ট্রান্সপোর্ট পার্টি, ট্রান্সপোর্টেশন। তো আমি চায়না থেকে একটা মেশিন কিনলাম বা আমি র মেটেরিয়াল কিনলাম, তো সেটা তো আমি মাথায় করে নিয়ে আসতে পারবো না, আমাকে তো কোনো মুডে নিয়ে আসতে হবে। আমি বাই সিতেই আনি, বাই এয়ারে আনি, বাই রোডে আনি, আমাকে যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন বা ভেহিকেল ইউজ করেই সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে ট্রান্সপোর্টেশনের কাজটা কি? ট্রান্সপোর্টেশনের কাজটা হচ্ছে গুডসটাকে ক্যারি করা। ওকে, তো এই যে বেসিক এই পাঁচটা পার্টি একটা ইম্পোর্ট প্রসেসের মধ্যে ইনভলভ থাকে। এখন দেখেন, আমি বেসিক পাঁচটা পার্টি বললাম কেন, এর বেশিও পার্টি হতে পারে। যেমন ব্যাংক, এখানে একাধিক ব্যাংক ইনভলভ থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো আমরা পরের আলোচনায় আসবো। আচ্ছা, এই জায়গাটুকুতে কারো কোনো মানে বুঝার গ্যাপ বা যে না আমি এটাও জানতে চাই বা এটা কেন, এরকম কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। এখন আসি আমরা, তো ইম্পোর্ট তো আমরা বুঝলাম যে ইম্পোর্ট হচ্ছে একটা দেশ থেকে একটা দেশে পণ্য নিয়ে আসা। একটা ইম্পোর্ট হতে হলে বেসিক পাঁচটা পার্টি ইনভলভমেন্ট থাকতে হবে এবং প্রত্যেকটা দেশেরই
ইম্পোর্টের কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো আমাকে মানতে হবে, আমার কিছু ডকুমেন্টেশন, কিছু লিগাল ডকুমেন্ট থাকতে হবে। তো আমার এগুলো সব হলো, আমি আমার এক্সপোর্টারও ঠিক করলাম। হ্যাঁ, আমি চায়নায় XYZ কোম্পানি থেকে এই র মেটেরিয়ালটা নিয়ে আসবো। মিউট করেন, থ্যাংক ইউ। এখন নিয়ে আসবো, নিয়ে আসার জন্য আমার তাকে কি পেমেন্ট করতে হবে। তো তাহলে ইম্পোর্টের পেমেন্ট মোড গুলো কি কি হইতে পারে? ওকে, নাম্বার 1 হইতে পারে ওপেন অ্যাকাউন্ট, তারপরে হইতে পারে অ্যাডভান্স পেমেন্ট, তারপরে হইতে পারে ডকুমেন্টারি কালেকশন, এটাকে আমরা আবার সংক্ষেপে বলি ডিএ অর ডিপি, তারপর হইতে পারে লেটার অফ ক্রেডিট। ওকে, তারপর হইতে পারে কি এলসিএ। এখন আসেন ওপেন অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? ওপেন অ্যাকাউন্ট বলতে আমি এখানে বাই ডেফিনেশন ওয়াইজ যাব না। ওপেন অ্যাকাউন্টটা হচ্ছে সে আমি অ্যাজ এ ওপেন অ্যাকাউন্টটা আমাদের দেশের লোকাল প্রকিউরমেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। যেমন কি আমি একটা পার্টি থেকে মাল কিনলাম, আর এখন আমরা কি করি, চেক দেওয়ার ক্ষেত্রে চেক না দিয়ে দেখা গেছে একটা চেক ইস্যু করলে সেই সাপ্লায়ারকে আসতে হবে, চেকটা নিয়ে যেতে হবে, তার একটা আসা যাওয়া ট্রান্সপোর্টেশন খরচ আছে, সময়ের ব্যাপার আছে। আজকে চেক নিয়ে গেলে সেটা কালকে ক্যাশ করতে পারবে। আমরা কি করতেছি, লোকালি পণ্য কিনতেছি, আরটিজিএস এর মাধ্যমে তাকে পেমেন্ট করে দিচ্ছি, তার আসতে হচ্ছে না, সে উইথিন এ ডে তার অ্যাকাউন্টে পেমেন্ট পেয়ে যাচ্ছে। এটা আমরা করতে পারতেছি কি উইথিন দ্য কান্ট্রি, কান্ট্রির ভিতরে, আমার দেশের ভিতরে এক পার্টি থেকে আরেক পার্টিকে পেমেন্ট করতে আমার কোনো ধরনের বাধ্যবাধকতা বা কোনো ধরনের আইনি জটিলতা নাই। কিন্তু আমরা ইম্পোর্টের ক্ষেত্রেও ওপেন অ্যাকাউন্ট একটা পেমেন্ট অপশন, বাট আমাদের দেশে ওপেন অ্যাকাউন্টে পেমেন্ট করাটাকে ডিসকাস করে কেন? কারণ হচ্ছে আমাদের দেশে ডলার মুভমেন্ট বা ফরেন কারেন্সি মুভমেন্টটা বা সেন্ট্রাল ব্যাংক খুব স্ট্রিক্টলি অবজার্ভ করে, মনিটর করে। তো এর একটা বড় কারণ হচ্ছে আমাদের সহজাত মানে আমাদের একটা প্রবৃত্তি আছে। তো আমাদের দেশের ব্যবসায়ী বলেন, বা এটা কথাটা নেগেটিভ কথা, তারপরে বলতে হচ্ছে ব্যবসায়ী বলেন বা ধনী ব্যক্তি যারা, বিদেশে টাকা পাচার করে দেওয়া, আমার দেশের টাকা বা আমি বিদেশে নিয়ে রাখবো। এই কারণে আমাদের দেশে ওপেন অ্যাকাউন্টের ফ্যাসিলিটিটা আমরা অ্যাভেল করতে পারি না। বাট ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, ইউরোপ, আমেরিকা বা এই সমস্ত দেশগুলোতে ওপেন অ্যাকাউন্ট এরা খুব সহজেই ব্যবহার করে। সে ইতালি আর ফ্রান্সের মধ্যে বিজনেস হচ্ছে, ওকে এক্সপোর্ট করে দিচ্ছে, ওর এই ইতালি অ্যাকাউন্ট থেকে ফ্রান্সের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, ডান। ওদের দেশ বা ওদের ল এটাকে অ্যালাউ করে রাখছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে এই যে এলসি প্রসেস, এই যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন বা এই প্রসেসের মধ্যে তারা যাচ্ছে না। এবং আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ হচ্ছে এলসি ওপেনিং এ ফার্স্ট। সারা ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল ট্রেডের 90% হয় হচ্ছে ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে, 10% হয় হচ্ছে থ্রু এলসি, এবং এই 10% এলসির মধ্যে বাংলাদেশ হচ্ছে ফার্স্ট। খালু ফোন দিছে, হ্যাঁ উনি ওই ভাই মিউট করে, গরমে নাকি বিয়ে হচ্ছে বৃহস্পতিবারে। হ্যালো, মিউট করেন ভাই, ফোনে কথা বলতেছেন, মিউট করে বলেন। আচ্ছা, যেখানে ছিলাম আর কি, যে সারা ওয়ার্ল্ডে ওপেন অ্যাকাউন্টেই ইন্টারন্যাশনাল ট্রেডটা বেশি হয়, বাট বাংলাদেশের ক্ষেত্রে এলসিতে বেশি হয়। এর কারণ হচ্ছে আমাদের দেশের সাথে একটা, ফার্স্ট অফ অল আমাদের দেশের গভর্নমেন্ট এটাকে ডিসকাস করতেছে, কারণ গভর্নমেন্ট ধরে নিছে যদি আমি ওপেন অ্যাকাউন্টটাকে ওপেন করে দেই তাহলে আমার দেশে আর কোনো টাকা থাকবে না, সবাই টাকা পয়সা বিদেশে পাচার করে দিবে, যে টেন্ডেন্সিটা আমাদের মধ্যে আছে। সেকেন্ড ইস্যু হচ্ছে অন্য দেশও আমাদেরকে বিশ্বাস করতে চায় না, তারা আমাদের দেশে এক্সপোর্ট করতে, আমাদের দেশের সাথে ব্যবসা করতে তারা একটা গ্যারান্টি চায়, ভাই আমি তোমাকে পণ্য পাঠিয়ে দিব, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবা, তার প্রমাণ কি? কারণ তুমি অনুন্নত দেশ, তোমার দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কম, তোমার দেশের ব্যাংককে আমরা ওইভাবে ভালোভাবে চিনি না, তো যে কারণে তারা একটা গ্যারান্টি চায়। এই কারণে আমাদের দেশ থেকে আমরা ওপেন অ্যাকাউন্টের মাধ্যমে ইম্পোর্ট করতে পারি না। বাট ওয়ার্ল্ড ওয়াইড ওপেন অ্যাকাউন্ট হচ্ছে একটা খুবই পপুলার
পেমেন্ট মেথড। তারপরে আসেন অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্টটা কি? যা আগে অ্যাজ এ বায়ার আমি পেমেন্ট করব, দেন সেলার গুডস পাঠাবো, ঠিক আছে? এখানে এটা হচ্ছে টোটালটাই সেলার ডোমিনেটেড। যে সেলারের কথা মতো আমাকে চলতে হচ্ছে, সেলারের কাছ থেকে আমি পণ্য কিনবো, অ্যাজ এ বায়ার আমার কথা তাকে শুনতে হবে সেটা না, উল্টো তার কন্ডিশন অনুযায়ী আমি কি করতেছি, আগে তাকে টাকা দিচ্ছি, তারপর সে আমাকে পণ্য দিচ্ছে। তো অ্যাডভান্স পেমেন্ট বাংলাদেশ থেকে অ্যাডভান্স পেমেন্ট করা যায়। বাংলাদেশ থেকে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট ইম্পোর্টের ক্ষেত্রে তিনটা ওয়েতে অ্যাডভান্স পেমেন্ট করা যায়। অবশ্যই তিনটাই ব্যাংক টু ব্যাংক। ব্যাংক টু ব্যাংক তিনটা প্রসেস। একটা হচ্ছে যদি অ্যাডভান্স পেমেন্ট বা যেটাকে আমরা টিটি বলি $10,000 নিচে হয়, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় না। আপনার যে ব্যাংক মানে কি ইম্পোর্টারের যে ব্যাংক, সেই ব্যাংকই $10,000 পর্যন্ত টিটি করে দিতে পারে। এক। 2 নাম্বার হচ্ছে যদি কোনো ইম্পোর্টারের ইআরকিউ অ্যাকাউন্ট থাকে, ভালো করে শুনেন, ইআরকিউ এর ফুল মিনিং হচ্ছে এক্সপোর্ট রিটেনশন কোটা। তার মানে হচ্ছে কি, এই এক্সপোর্ট রিটেনশন কোটাটা কি, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা ইম্পোর্টও করে এক্সপোর্টও করে, ঠিক আছে? তো যখন আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করা মানে কি, আপনি ফরেন কারেন্সি বাংলাদেশে নিয়ে আসতেছেন। তো ওই এক্সপোর্ট আর্নিং বা এক্সপোর্ট প্রসিড থেকে আপনি একটা পার্সেন্টেজ অ্যাজ এ ডলার হিসেবে আপনার অ্যাকাউন্টে রেখে দিতে পারবেন। সেটা ইন্ডাস্ট্রি ভেদে ভ্যারি করে। সে ফার্মাসিউটিক্যাল হলে 20%, গার্মেন্টস হলে অথবা 10%, প্লাস্টিক ইন্ডাস্ট্রি গুডস হলে 10%, এরকম এটা একটা রেট নির্ধারণ করে দেওয়া আছে। সে আপনি $100 এক্সপোর্ট করলেন, আপনি $10 হিসেবে আপনার অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। ওই যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটিকে বলা হয় ইআরকিউ অ্যাকাউন্ট। সো আপনার যদি ইআরকিউ অ্যাকাউন্ট থাকে, ইআরকিউ অ্যাকাউন্ট থেকে আপনি $25,000 পর্যন্ত উইদাউট বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকের পারমিশন আপনি টিটি করে দিতে পারেন। এটা গেল সেকেন্ড অপশন। এখন আসি থার্ড অপশন। থার্ড অপশন হচ্ছে যদি $10,000 বেশি হয়, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক থেকে পারমিশন নিয়ে আপনি টিটি করতে পারবেন। তো সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক চায় যে ওকে টিটি করবেন, কোনো সমস্যা না, অ্যাজ এ বায়ার আপনি টিটি করতেই পারেন। যদি আপনার টিটি ছাড়া পেমেন্টের অন্য কোনো মেথড না থাকে, সেক্ষেত্রে সেলারকে একটা গ্যারান্টি দিতে হবে। কি গ্যারান্টি? ব্যাংক গ্যারান্টি। আপনার $50,000 টিটি করবেন, কোনো সমস্যা নাই, সেলার আপনাকে একটা গ্যারান্টি দিবে যে সে এই পণ্যটা আপনাকে, যে আপনার সাথে টার্মস এন্ড কন্ডিশন, সেই টার্মস এন্ড কন্ডিশনে সে আপনাকে পণ্য দিবে, এই কারণে সে অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক এই গ্যারান্টিটা কেন চাচ্ছে? এই গ্যারান্টিটা চাচ্ছে এই কারণেই যে যদি কোনো কারণে সে পণ্য শিপমেন্ট না করে, পণ্য না দেয়, সেক্ষেত্রে যাতে অ্যাজ এ ইম্পোর্টার আমি ব্যাংক গ্যারান্টিটা ব্যাংকে ক্লেম করে আমার টাকাটা নিয়ে নিতে পারি। অ্যাজ এ সিকিউরিটি হিসাবে ব্যাংক গ্যারান্টি এগেইনস্টে আমরা অ্যাডভান্স করতে পারি। তাহলে বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের ল অনুযায়ী আমরা তিনটা ভাবে প্রপার চ্যানেলে, বৈধ চ্যানেলে আমরা ফরেন টিটি করতে পারি। ক্লিয়ার? কোনো ডাউট আছে এটুকুর মধ্যে? না না স্যার। স্যার, না স্যার। ওকে, এখন আসি ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশন হচ্ছে এই পদ্ধতিটাতে ব্যাংকের ইনভলভমেন্ট থাকবে, কিন্তু কোনো ধরনের টিটি বা এলসি থাকবে না। তাহলে এটা কেমন প্রসেস হলো? কোনো টিটিও নাই, এলসিও নাই। সাইফ আহমেদ কিছু বলবেন? জি জি আচ্ছা, স্যার, বলেন আমার ভাই। একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই বলেন ভাই। স্যার আমরা যে টিটির ক্ষেত্রে সাপ্লায়ার্স গ্যারান্টি বলছি, হ্যাঁ, এটা কি হ্যাঁ, স্যার হ্যাঁ। সাপ্লায়ার হয়ে একটা ব্যাংক গ্যারান্টি দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে কি সাপ্লায়াররা কি আসলে এই ধরনের গ্যারান্টি স্যার তারা দিতে চায়, বা এখানে কোনো কস্টিং যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি হুম, হুম, হুম। কি সাপ্লায়ার কি এগ্রি করে কিনা ব্যাংক গ্যারান্টি গুলো দিতে? কারণ আমি দেখছি যে টিটি যারা চায় তারা হুম। সাপ্লাই গ্যারান্টি দিতে ওভাবে রাজি হয় না আর কি স্যার। এখন এই বিষয়ে স্যার আমি একটু নলেজ চাচ্ছিলাম আর কি। আচ্ছা, তাহলে একটু বলি। দেখেন, আমি জানি না আপনি চায়নার সাথে ডিল করেন কিনা। চায়নার সাথে ডিল করেন? জি বাংলাদেশে স্যার, চাইনার সাথে ইম্পোর্ট ডিল করলে হয় চায়নার স্যার। সাথে জি ডিল স্যার, হয়। করতেই হবে।
আপনি হবে দেখবেন জি স্যার চায়নার যে কোনো সাপ্লায়ার, আপনি সেটা নতুন হোক পুরান হয়ে গেলে হয়তো তাকে আপনি আস্তে আস্তে করে নার্সিং করে আপনি আপনার স্টাইলে নিয়ে আসতে পারবেন। আর যে কোনো নতুন সাপ্লায়ার যখন এলসিতে আর কি আপনাকে একটা কন্ট্যাক্ট করা যায় হুম। যখন আপনাকে একটা নতুন সাপ্লাই যখন আপনাকে পিআই দেয়, দেখবেন যদি পিআই ভ্যালু হয় $100, ও বলে দেয় 30% টিটি 70% এলসি। মানে এটা Advance। হচ্ছে ওদের একটা খুব জি। কমন একটা টার্মস। তারপরে আপনি জি, নেগোশিয়েট জি। করে তাকে মানে ফুল এলসি তে কনভার্ট করতে পারেন কিনা, এটা হচ্ছে এজ এ বায়ার বা এজ এ জি। পারচেজার, এটা কমার্শিয়াল গাই, এটা আমাদের ক্রেডিবিলিটি। হুম। ওকে, আপনি দেখেন কেন জি। তারা এটা বলে। ফার্স্ট অফ অল, এই যে আমি সবার আগে বললাম না ওপেন অ্যাকাউন্ট, এই চায়না যখন ইউরোপ আমেরিকায় এক্সপোর্ট করে, ওদের তখন ওরা এত এলসি নিয়ে বদার করে না। ওদের টিটি চায়, ওরা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার দিয়ে টিটি দিয়ে দেয়। ঠিক আচ্ছা, আছে, জি। তো তো ওরা কিন্তু ওরা বুঝতেই চায় না যে বাংলাদেশ থেকে ভাই আমি চাইলেও তোমার এই টিটি অত সহজে দিতে পারবো না। জি যেমন আমার হাতে একটা $12,000 পিআই আছে, সে টিটি পেমেন্ট চাচ্ছে, আমিও টিটি দিতে রাজি আছি, বাট আমি আমার গ্রুপের যে কনসার্নের জন্য ইম্পোর্টটা হবে সেই কনসার্নের আমার এক্সপোর্ট নাই। তার মানে কি আমার ইয়ারকো অ্যাকাউন্ট নাই, আমাকে ব্যাংক টু ব্যাংক টিটি দিতে হবে। এখন আমি ওকে বলতেছি ভাই দেখো $10,000 উপরে দিতে গেলে অনেক ঝক্কি ঝামেলা আছে, তুমি পিআইটাকে ভেঙে 2টা করো, আমি তোমাকে 2বারে পেমেন্ট দেই। ওকে আমি পিআই ভাঙতে পারবো না, তুমি আচ্ছা, আমাকে জি। 2বারেই পেমেন্ট দাও। ও বুঝতে জি। চাচ্ছে না ভাই আমার পিআই একটা, মানে ব্যাংক আমাকে যতই এটাকে ভেঙে পেমেন্ট করি, ব্যাংক বলবে ভাই তোমার জি। তো $12,000। জি 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 ঠিক জি আছে, ওকে, এটা নিয়ে ওর সাথে কথা হচ্ছে, ওকে ম্যানেজ করতে হবে, কারণ আমার দেশের ল তো আমি ভায়োলেট করতে পারবো না। হ্যাঁ, জি এখন জি জি আপনি যেটা বললেন সাপ্লায়াররা গ্যারান্টি দিতে চায় না, এইটা দিতে চায় না হচ্ছে চাইনিজ সাপ্লায়াররা। ওকে, আচ্ছা বাট আপনি যদি ইউরোপিয়ান সাপ্লায়ারদের সাথে ডিল করেন, ওরা এইসব ব্যাপারে মানে খুবই ম্যাচিউরড এবং খুবই এডুকেটেড। ওদেরকে বললে ওরা বুঝে এবং ওরা গ্যারান্টি ইস্যু করে। চাইনিজ আচ্ছা। সাপ্লায়াররা এটা বুঝতে চায় না, ওরা বলে যে না আমি ব্যাংক গ্যারান্টি দিব, আমার অনেক খরচ আছে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে বোথ পার্টি উইন উইন সিচুয়েশন থেকে একটা জায়গায় আসা। হয়তো এজ এ বায়ার হিসাবে ধরেন আমি $50,000 অ্যাডভান্স দিব, ভাই আমি যদি গুডস না পাই আমার তো $50,000 শেষ। জি আর একবার আপনি অ্যাডভান্স দিলেন, এই টাকা ফেরত আনা উইদাউট এনি ডকুমেন্ট, ব্যাংক গ্যারান্টি থাকলেই ফেরত আনতে দুনিয়া ঝক্কি ঝামেলা, জি 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 কোনো গ্যারান্টি না থাকলে তো ভাই পুরো টাকাই তো জলে। সেক্ষেত্রে কি করা হয়, অ্যাজ এ কমার্শিয়াল গাই আমরা হয়তো আমাদের ম্যানেজমেন্ট বা মালিকের সাথে বলতে পারি যে দেখেন আমি $50,000 তো দিচ্ছি, এখন এটার জন্য আমার একটা গ্যারান্টি নিতে ও বলতেছে ওর $500 খরচ হবে, তো এটা আমরা 250 করে শেয়ার করি। আমি $250 খরচ করার মাধ্যমে যদি আমার $50,000 একটা সিকিউরিটি পাই, জি জি তো আমার তো ভাই সেই সিকিউরিটিটা তো আগে, তাই না? জি স্যার অবশ্যই স্যার যেমন কি আমরা ইন্স্যুরেন্স করতেছি, যদি প্রতি মাসে আপনি 10টা বা 50টা ইম্পোর্ট কনসাইনমেন্ট ডিল করেন, 50টা ইন্স্যুরেন্স করেন। ভাই আল্লাহ বা ভগবান না করুক, মানে আমি আমার লাইফে জাহাজ ডুবে গেছে এরকম পাই নাই। আমার 17 বছরের ক্যারিয়ারে ইন্স্যুরেন্স করছি, জাহাজ ডুবে গেছে এরকম পাই নাই, বাট আমরা তো ইন্স্যুরেন্স করতেছি, পুরো টাকাটাই তো দিচ্ছি, কোনো কিছুই পাচ্ছি না। কেন দিচ্ছি? রিস্কটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি। ঠিক সেই রকম অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে বড় পেমেন্ট দিতে হলে এটা সাপ্লাইয়ের সাথে নেগোশিয়েট করে, ভাই ঠিক আছে তোমার গ্যারান্টি ইস্যু করতে $1,000 খরচ হবে, তো ওকে তুমি 50% দাও, আমি 50% দিই। একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ গেলে কি হলো, আপনার টাকাটা ভাই নিরাপদ থাকে। আচ্ছা আচ্ছা জি স্যার বুঝছি স্যার বুঝা গেছে? ওকে, জি, জি। থ্যাংক ইউ। ব্যাংক গ্যারান্টিটা কি স্যার সেলারের পক্ষ থেকে ব্যাংক দিয়ে থাকে স্যার? হ্যাঁ, না 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 না, হ্যাঁ সেলারের ব্যাংক আপনার ফেভারে গ্যারান্টি ইস্যু করবে। সেই গ্যারান্টিটা কিন্তু আপনার কাছে কুরিয়ারে আসবে না, আপনার কাছে আসবে আপনার ব্যাংকের মাধ্যমে, সুইফটের ঠিক আছে? মাধ্যমে সুইফটের মাধ্যমে সেলারের ব্যাংক আপনার ব্যাংকে ইস্যু করবে। আপনার ব্যাংকে গ্যারান্টিটা পাওয়ার পরে আপনাকে নোটিফাই করবে যে আমি আপনার অমুক সাপ্লায়ার থেকে এই ভ্যালুর একটা ব্যাংক গ্যারান্টি পেয়েছি। পাওয়ার পরে আপনি কি করবেন, আপনার ব্যাংকে বলবেন যে ভাই তুমি তো গ্যারান্টিটা পেয়েছো, তুমি একটু গ্যারান্টির জেনুইননেসটা চেক করো। ও হয়তো তারপরে ব্যাংক 1 দিন বা 2 দিন সময় নিয়ে আপনাকে চেক করে জানাবে হ্যাঁ যে গ্যারান্টিটা আমরা পেয়েছি, গ্যারান্টিটা জেনুইন, আপনি এর এগেনস্টে তাকে পেমেন্ট করতে পারেন। অবশ্যই ব্যাংক গ্যারান্টি নিলে
ব্যাংক গ্যারান্টির জেনুইননেস চেক করাবেন ব্যাংকে দিয়ে। এটার জন্য ওদেরও তো 1 দিন বা 2 দিন সময় লাগে। ওকে, তো তারপর এক্ষেত্রে যেটা করে, হ্যাঁ স্যার আপনি একটা যেটা বললেন যে 50-50 শেয়ার করে নিতে, ওই ক্ষেত্রে কি স্যার যে টোটাল অ্যামাউন্ট ফর এক্সাম্পল আমাদের 100 টাকা হলো, আর হুম, হয়তো যেটা বললো যে ব্যাংক গ্যারান্টির জন্য আরো 10 টাকা হয়তো এক্সট্রা খরচ হচ্ছে, হুম, তা আমি হয়তো 5 টাকা আমার নিজে নিলাম, ওইভাবে নেগোশিয়েট করলাম যে তুমি 50% আমি 50%, হুম, হুম। তাহলে কি স্যার টোটাল ভ্যালু 105 হবে এরকম ভাবে কাউন্ট করবো? হ্যাঁ, তখন আপনি আপনার পিআইটা $105 করে দিবেন, ওকে $105 পেমেন্ট করে দিবেন। পিআই মানে তো স্যার প্রুফমা ইনভয়েস, তাই না স্যার? আমি হ্যাঁ, যদিও হ্যাঁ, লোকাল কাজ করেছি, মানে ইম্পোর্টে কখনো কাজ করা হয়নি, এই জন্য আচ্ছা 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 আচ্ছা, আমরা আসবো এই যে পিআই, ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিএল, এগুলাতে আসবো আমরা পরে। হ্যাঁ, ইম্পোর্টের ডকুমেন্টেশন গুলো কি কি হয় আমরা এগুলো দেখবো একটু পরে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা যে আমি তো এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? আমি নেক্সট টপিকে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো, জি শুনুন, জি ওকে, আচ্ছা তুর্য ভাই আপনি একটু মিউট করেন। হ্যাঁ, তারপর আসেন ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশনটা যেটা আমি বলছিলাম যে এই প্রসেসটাতে কোনো ধরনের টিটি নাই, কোনো ধরনের এলসি নাই, বাট ব্যাংকের ইনভলভমেন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে যেটা আমি বলতেছিলাম পিআই, হ্যাঁ, প্রোফর্মা ইনভয়েস। প্রোফর্মা ইনভয়েস কি? আচ্ছা, ওটা আমি যদিও বলছি পরে বলবো, তো এখানে যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছি একটু বলে নেই। যখন একটা সেলার এবং বায়ার কোনো পণ্য আমরা কেনা বেচা করব, তো তারা কি কিছু টার্মস এন্ড কন্ডিশনে তারা এগ্রি করে আগে, ভাই আমি আপনার কাছ থেকে এই ম্যাটেরিয়ালটা এই দামে এই কোয়ান্টিটি কিনবো। তখন সেলারও এগ্রি করে, হ্যাঁ আমি আপনাকে এই পণ্যটা এই দামে এই কোয়ান্টিটি আমি এইভাবে দিব। তো এই যে আমি কিনবো আর সে দিবে, এইটা যে ডকুমেন্টটাতে লেখা থাকে কি দামে দিবে, কিভাবে দিবে, বাই রোডে দিবে, বাই সিতে দিবে, না বাই এয়ারে দিবে, পেমেন্ট সে কিভাবে নিবে, এই কথাগুলো যেটাতে লেখা থাকবে সেটাই হচ্ছে প্রোফর্মা ইনভয়েস। তো যখন বোথ পার্টি একটা প্রোফর্মা ইনভয়েসে সাইন করে, তখন ওইটাই একটা সেলস কন্ট্রাক্ট হিসেবে রোল প্লে করে। তো যখন আমরা ডকুমেন্টারি কালেকশন বলবো, তখন আমার ব্যাংকের থেকে আমি কোনো এলসিও ইস্যু করব না, কোনো ধরনের টিটিও দিব না। এই ডকুমেন্টারি কালেকশনটা আমাদের দেশে এক্সপোর্টের ক্ষেত্রে খুব ভালো প্র্যাকটিস আছে। হ্যাঁ, এক্সপোর্টের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা হয় কিরকম? এক্সপোর্টের ক্ষেত্রে ব্যাংক থেকে একটা পারমিশন নিতে হয়, যেটাকে বলা আমরা বলি ইএক্সপি ফর্ম পূরণ করতে হয়। ইএক্সপি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম আর কি। তো ওই যে আমি অ্যাজ এ সেলার বায়ার আমরা একটা পিআই সাইন করলাম, সেই পিআই এর এগেইনস্টে আমি ইএক্সপি ইস্যু করব। ব্যাংক আমাকে ইএক্সপি ইস্যু করে দিবে। ব্যাংক আমাকে বলবে ঠিক আছে, আপনার পেমেন্ট আসেনি, আপনি এলসিও পাননি, সমস্যা নাই, আপনার পিআই আছে, বোথ পার্টি সাইন করা পিআই আছে, আপনি এক্সপোর্ট করেন। তো ওই পিআই এর বেসিসে ব্যাংক আমাকে ইএক্সপি দিবে, আমি সেই ইএক্সপির বেসিসে আমি এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট করার পরে আমি এলসির ক্ষেত্রে যেরকম আমি ফুল সেট ডকুমেন্ট আমি ব্যাংকে জমা দিতাম, ঠিক সেই রকম আমি ফুল সেট ডকুমেন্ট আমার ব্যাংকে জমা দিব। আমার ব্যাংক এই ডকুমেন্টটা বায়ারের ব্যাংকে পাঠিয়ে দিবে। বায়ারের ব্যাংক কি করবে? যখন বায়ার এই ডকুমেন্টটা নিতে আসবে, তখন তাকে বলবে ভাই আপনার এই ভ্যালুর ইম্পোর্টেড ডকুমেন্টে এসেছে, আপনি এখন এইটা, এই যে এখানে দেখেন আমি এখানে একটা দুটা ওয়ার্ড লেটার ইউজ করছি, ডিএ অর ডিপি। ডি এর মিনিং হচ্ছে ডকুমেন্ট অ্যাগেন্স্ট অ্যাকসেপ্টেন্স, আর ডিপি হচ্ছে ডকুমেন্ট অ্যাগেন্স্ট পেমেন্ট। এই যে ডকুমেন্টটা বায়ারের ব্যাংকে গেল, তখন বায়ার কি করবে? ব্যাংকে যদি আমার ডকুমেন্টটা ডিএ টার্মস হয়, মানে ডকুমেন্ট অ্যাগেন্স্ট অ্যাকসেপ্টেন্স, যে আমি অ্যাকসেপ্টেন্স দিলাম, দিয়ে আমি ডকুমেন্টটা নিয়ে পণ্য খালাস করলাম। অ্যাকসেপ্টেন্সটা আমি কি দিলাম? যে সেখানে হইতে পারে 30 দিন বা 60 দিন বা 90 দিন পরে আমি পেমেন্ট করব। আর যদি ডকুমেন্ট অ্যাগেন্স্ট, মানে ডিএ টার্মস হচ্ছে ক্রেডিট সেলস, আর ডিপি হচ্ছে যখন ডকুমেন্টটা ব্যাংকে যাবে, তখন বায়ার পেমেন্ট করে ডকুমেন্টটা রিলিজ করবে, মানে ডকুমেন্ট রিটায়ার করবে, তারপর সে পণ্য খালাস করবে। দেখেন এখানে এলসি বা টিটির কোনো ইনভলভমেন্ট নাই। এটা একটা জিনিস জাস্ট একটা এর মধ্যে যদি স্যার একটু অ্যাড করা ছিল স্যার, সেটা হলো স্যার স্যার আমরা তো নরমালি যেটা বলেন যে ডকুমেন্টারি কালেকশন, আমরা পিআই এর কথা যেটা বলেন বোথ পার্টি থেকে সাইন করা একটা সেলস কন্ট্রাক্টের মধ্যে রোলটাই প্লে করে। এটাকে স্যার নরমালি যদি আমরা যেরকম লোকালের ক্ষেত্রে অনেক সময় করি,
লাইক আমরা একটা ইনভয়েস বা পারচেস অর্ডার আমরা একটা ইস্যু করলাম, ইস্যু করে আমার কোম্পানি থেকে আমি সাইন করে এটা স্ক্যান করে মেল করে ওদেরকে দিয়ে দিলাম, ওরা হয়তো স্ক্যান করে ওদের কোম্পানি সিল স্ট্যাম্প মেরে আমাদেরকে দিয়ে দিল। স্যার এটা কি এরকম, নাকি এটা টোটাল জিনিসটা হবে এরকম যে আমি আমার এখান থেকে কোম্পানির সিল সাইন করে সিল দিয়ে পারচেস অর্ডারের মতো ব্যাংকের মাধ্যমে পাঠাবো, এরকম কিছু স্যার? মানে দেখেন, ডকুমেন্টেশন এখানে কালেকশন প্রসেসটা। আচ্ছা দেখেন, আমি আমার সেকেন্ড স্লাইডে দেখিয়েছি যে প্রকুরমেন্ট বা পারচেসটা হচ্ছে দুইটা টাইপের, একটা হচ্ছে লোকাল প্রকুরমেন্ট, একটা হচ্ছে ইম্পোর্ট প্রকুরমেন্ট। ওকে, তো লোকাল প্রকুরমেন্টে আমরা কি করি, দেশের ইন্টারনাল লটাকে মেনে আমরা কেনাকাটা করি এবং পেমেন্টটা হয় কিসে, টাকায়। লোকালি কোনো প্রকুরমেন্ট কিন্তু আমরা ডলারে করি না, করি কি না স্যার। না, টাকায় পেমেন্ট করি। ওকে, সেখানে আমার লোকাল দেশের ইন্টারনাল ল গুলাকে মানতে হয়। কি ল? ভ্যাট ট্যাক্স আমাকে কমপ্লায়েন্স করতে হবে। আমি যখন কারো কাছ থেকে ক্রয় করব, আমার অ্যাজ এ বায়ার বা পারচেজার আমাকে ইনশিওর করতে হবে আমি তার ভ্যাট এবং ট্যাক্স ডিউলি এবং প্রপারলি ডিডাক্ট করছি কিনা, সেটা গভর্নমেন্টকে জমা দিছি কিনা। ওকে, এগুলো হচ্ছে আমার লোকাল প্রকুরমেন্টের ক্ষেত্রে ল কিন্তু ভাই এইটুকুই। আর যেটা বললেন অ্যাজ এ বায়ার, আমি তাকে কি করবো, একটা পিও ইস্যু করব, যেখানে অ্যাজ এ বায়ার হিসেবে আমার সাইন থাকবে। আর সে কি করবে, অ্যাজ এ সেলার সে সেটাকে অ্যাকসেপ্ট করে যে ওকে আমি এই পণ্য এই দামে এই কোয়ান্টিটি ডেলিভারি দিতে রাজি আছি, কনসিডারিং দ্য বিলো টার্মস এন্ড কন্ডিশন। অ্যাজ এ সেলার সে এটা অ্যাকসেপ্ট করে আপনাকে ব্যাক করবে। তার মানে হচ্ছে কি, এই যে পিওটাতে কি কি পণ্য আছে, কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনারা বোথ পার্টি এগ্রি করলেন। ওকে, এগ্রি করলেন, সে ওই এগ্রিমেন্ট অনুযায়ী সে পণ্য ডেলিভারি দিল, আপনি তাকে পেমেন্ট করলেন। ঠিক আছে, দেখেন এইখানে থার্ড কোনো পার্টির ইনভলভমেন্ট আছে? নাই। না স্যার, নাই ব্যাংকের স্যার। ইনভলভমেন্ট নাই। আপনি পণ্য পাওয়ার পরে পণ্য বুঝতে পাইছেন, আপনি তাকে তার ব্যাংকে চেকও দেওয়ার দরকার নাই ভাই। এখন তো চেকও মানুষ ইস্যু করে না, মানে আমরাই করি না, আমরা এখন আরটিজিএস এ পেমেন্ট করে দেই বেশি। আরটিজিএস করে তার অ্যাকাউন্টে পেমেন্ট চলে যাচ্ছে, আপনার ক্রয় শেষ। ঠিক আছে, আপনার কেনাকাটা শেষ হয়ে গেল। বাট যখন আপনি একটা এই যে কথাটা বললেন না, এইটা হচ্ছে ওপেন অ্যাকাউন্টের থ্রুতে আপনি যদি ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে প্রসেসটা এত ছোট। আমাদের দেশে ওপেন অ্যাকাউন্টটাকে ডিসকারেজ করে বা অ্যালাউ করে না, কারণ হচ্ছে আমাদের দেশে যদি ওপেন অ্যাকাউন্টটাকে অ্যালাউ করে দেওয়া হয়, ভাই বাংলাদেশে কেউ টাকা রাখবে না, সব টাকা চলে যাবে বিদেশে। বাট ইউরোপ আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তারা ওপেন অ্যাকাউন্টে বিজনেস করে, তারা এত এলসি এত ঝক্কি ঝামেলার মধ্যে যায় না। ঠিক আছে, আচ্ছা। আর ইম্পোর্টের ক্ষেত্রে যেটা বললাম, যে আপনি যেটাকে বললেন পিও, তো ইম্পোর্টের ক্ষেত্রে পিওর ফাংশনটা ডকুমেন্টেশনে ওইভাবে ভ্যালুয়েট করে না। আপনার অ্যাজ এ খুব কম, আমি 1% সাপ্লাইও পাই নাই যারা পিআই সাইন করে অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে বলে ভাই তোমার একটা এখন আমাকে পিও ইস্যু করো, পারচেজ অর্ডার ইস্যু করো। এরকম আমি 1%ও চাই নাই, পাই নাই। আমি লাস্ট 2-3 বছরে আমি ইন্ডিয়ান একটা সাপ্লায়ার পাইছি যে বলছে ওকে তুমি পিআই সাইন করে দিছো, ঠিক আছে, তুমি তোমার অফিসিয়াল একটা পারচেজ অর্ডার আমাকে আগে দাও, দেন তুমি এলসি ইস্যু করো। এটা হয়তো ওর ইন্টারনাল পলিসি থাকতে পারে, বাট ওই পারচেজ অর্ডারটা আমার ইম্পোর্ট ডকুমেন্টেশনের কোথাও কোনো ভ্যালু অ্যাড করবে না, বা কোথাও ওটা রিকোয়ারমেন্টও নাই। বাট লোকাল পারচেজের ক্ষেত্রে পিও একটা ভাইটাল রোল প্লে করে, কারণ পিওটাই হচ্ছে সব। ওকে, এইখানে ইম্পোর্টের ক্ষেত্রে ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে পিওর কোনো রোল নাই, এখানে রোলটা প্লে করে হচ্ছে পিআই, প্রোফর্মা ইনভয়েস। ওকে, এখানে সেলার এবং বায়ার যদি সেই লেভেলের ট্রাস্ট লেভেল না থাকে, তাহলে ডকুমেন্টারি কালেকশন বা ডিএডিপি টার্মসে কেউ ইম্পোর্ট এক্সপোর্ট করবে না। ওকে, তো আমি এখানে একটা উদাহরণ দেই। এই প্রসেসটাতে আমি আসলে আমি আমার ক্যারিয়ার 17 বছর রানিং, টোটাল ক্যারিয়ারটাই আমার হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আমি ক্যারিয়ার শুরু করি এক্সপোর্টে, তো আমি তখন স্কয়ার ফার্মাতে ছিলাম। স্কয়ার ফার্মাতে আমাদের আফ্রিকান কান্ট্রিতে প্রচুর আমরা এই ডিএ টার্মসে এক্সপোর্ট করতাম। ওই কারণ ওই সাপ্লায়ারটা আমাদের এতই ট্রাস্টেড ছিল যে ওকে ডিএ টার্মসে বাকি দিয়ে দেওয়া এটা কোনো ঘটনা না, ও টাকা দিয়ে দিবে। তো ওই লেভেলের ট্রাস্ট যদি না থাকে, সেক্ষেত্রে ডিএ বা ডিপি টার্মসে, মানে ডিপি টার্মসে করা যেতে পারে, বা ডিএ তো প্রশ্নই আসে না। ওকে,
কিন্তু বাংলাদেশে ডিএডিপি তে আপনি ইম্পোর্ট করতে পারবেন না, কারণ হচ্ছে এক্সপোর্টার আপনাকে বিশ্বাস করবে না। ভাই তুমি টাকাও দিবা না, তুমি এলসিও দিবা না, তুমি এক পিআই সাইন করে দিবা, আমি মাল পাঠাই দিব, পরে তুমি যদি টাকা না দাও, ঠিক আছে। বাট এক্সপোর্টে এই ডিএ বা ডিপি টার্মসটা বাংলাদেশে ইউজ হয়। ক্লিয়ার তো ভাই? আর চাইলে কি এখানে ডিএ বা ডিপি তে ইম্পোর্ট করা সম্ভব, মানে সরকারি কোনো বিধিনিষেধ আছে সেক্ষেত্রে? না, সরকারি বিধিনিষেধ নাই, যদি আপনি এক্সপোর্টার যদি অ্যাগ্রি করেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যেটা আমি বলছিলাম ডিএ এবং ডিপি, ডি এর মানে হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, আর ডিপি হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। এরপরে আসি, মানে সবার খুব পরিচিত একটা টপিক, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলসি। হ্যাঁ, আপনারা ইন্টারনেটে বা বইয়ে খুঁজলে লেটার অফ ক্রেডিটের অনেক বড় বড় ডেফিনেশন পাবেন। হ্যাঁ, আমি আসলে বাই দ্য বুক ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি নাই, আমি মানে খুব এক লাইনে একটা ছোট কথা লিখছি। কি লিখছি দেখেন ভাই, এলসি অর লেটার অফ ক্রেডিট ইজ এ কন্ডিশনাল গ্যারান্টি issued, sorry এখানে একটু ভুল আছে, issued by importers bank in favor of exporter। আমি যদি এই লাইনটাকে একটু ইলাবোরেট করি, এলসি হচ্ছে একটা কন্ডিশনাল গ্যারান্টি। হ্যাঁ, কে ইস্যু করতেছে? ইম্পোর্টারের ব্যাংক ইস্যু করতেছে কার ফেভারে? এক্সপোর্টারের ফেভারে। এখানে কন্ডিশন গুলো কি কি? একটা, আপনারা এখানে যারা আছেন আমার বিশ্বাস যে সবাই ইন্টারন্যাশনাল ট্রেড বা ইম্পোর্টের সাথে জড়িত, একজন আছেন যিনি বলেছেন যে লোকাল প্রকিউরমেন্টে জড়িত, তো সেটা ব্যাপার না। আপনার যদি একটা এলসি কপি, যারা এলসি ডিল করেন, দেখবেন যে একটা এলসিতে বিশেষ করে 47A যে ক্লজটা, সেইখানে 1 থেকে শুরু করে যে 12-13টা ক্লজ আছে, পুরোটাই হচ্ছে কন্ডিশন, যে কি কি সাবমিট করতে হবে। এক্সপোর্টার যদি এই প্রসিডটা বা এই টাকাটা পেতে চায়, তাহলে তাকে এই কন্ডিশন ফুলফিল করতে হবে। এর জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল গ্যারান্টি। কে দিচ্ছে? ইম্পোর্টারের ব্যাংক। কাকে দিচ্ছে? এক্সপোর্টারকে, যে ভাই তুমি যদি এই এলসি টার্মস এন্ড কন্ডিশন মেনে শিপমেন্ট করো এবং আমাকে এই ডকুমেন্ট সাবমিট করো, সেক্ষেত্রে আমি তোমাকে পেমেন্ট করব। ঠিক আছে? এখন দেখেন একটা এলসির মধ্যে কি কি পার্টি ইনভলভ থাকে। অ্যাপ্লিকেন্ট বা ইম্পোর্টার। সাইফ আহমেদ ভাই, আপনি আপনার ক্যামেরাটা অফ করেন বা ঠিক করে রাখেন। হ্যাঁ, হ্যালো সাইফ আহমেদ। অফ করছি কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে অ্যাপ্লিকেন্ট বা ইম্পোর্টার, যে বা বায়ারও বলতে পারি আমরা। এলসিতে একটা পার্টি হচ্ছে ইম্পোর্টার, একটা পার্টি, আর একটা পার্টি হচ্ছে ইস্যুইং ব্যাংক। ইস্যুইং ব্যাংক বলতে এলসি ইস্যুইং ব্যাংক, যে ব্যাংকটা এলসি ইস্যু করবে। একটা পার্টি হচ্ছে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার, যার ফেভারে এলসিটা ইস্যু করা হচ্ছে। আরেকটা পার্টি হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। এই অ্যাডভাইজিং ব্যাংক কোন দেশে থাকে? এক্সপোর্টারের দেশে থাকে। আর ইস্যুইং ব্যাংকটা কোন দেশে থাকে? ইম্পোর্টারের দেশে থাকে। তাহলে কি হলো, এই যে অ্যাপ্লিকেন্ট তার ইস্যুইং ব্যাংক দিয়ে এক্সপোর্টারের ফেভারে একটা এলসি ইস্যু করলো, সেই এলসিটা যে ব্যাংকে গেল, সেই ব্যাংকটাকে আমরা বলতেছি অ্যাডভাইজিং ব্যাংক। সে কি করবে? এলসিটা আসছে, এক্সপোর্টারকে অ্যাডভাইস করবে, ভাই আপনার একটা $1 লাখ এলসি আসছে, এই নেন ভাই আপনার এলসি। অ্যাডভাইজিং ব্যাংকের কাজ শেষ। তারপরে আসেন কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংকটা কি? তো এলসি যখন একটা ইস্যু হচ্ছে, এলসি ইস্যুইং ব্যাংক কিন্তু এক্সপোর্টারকে একটা গ্যারান্টি দিচ্ছে, ভাই তুমি প্রপারলি শিপমেন্ট করে আমাকে প্রপার ডকুমেন্ট সাবমিট করো, আমি তোমাকে পেমেন্ট দেব। অনেক ক্ষেত্রে কি হয়, যে এক্সপোর্টার বাংলাদেশি ব্যাংকে সে বিশ্বাস করতে পারে না। বিশেষ করে দেখবেন আপনারা যদি ইউরোপিয়ান সাপ্লাইদের ডিল করেন, ওরা ম্যাক্সিমামই চায় কনফার্ম এলসি। কনফার্ম এলসি চায়, ওকে আমি তোমার সাথে এলসি তে ব্যবসা করবো, বাট তুমি আমাকে কনফার্ম এলসি দিবা এবং
ইউরোপিয়ান কোনো ব্যাংক সেটাকে কনফার্ম করতে হবে। তাহলে কনফার্মিং ব্যাংকের রোলটা কি? কনফার্মিং ব্যাংকের রোলটা হচ্ছে এটা ডাবল গ্যারান্টি হয়ে গেল। ইস্যুইং ব্যাংক তো গ্যারান্টি দিলই, ভাই আমি তোমাকে টাকা দিব। আবার কনফার্মিং ব্যাংকও এক্সপোর্টারকে বলতেছে যে ভাই যদি ইস্যুইং ব্যাংক টাকা না দেয়, আমি তোমাকে কনফার্ম করতেছি যে তুমি এটা এক্সপোর্ট করো, প্রপারলি আমাকে ডকুমেন্ট সাবমিট করো, আমি তোমাকে টাকা দিব। ঠিক আছে, মানে কি আরেকটা ব্যাংকে ইনভলভমেন্ট এখানে যুক্ত হয়ে গেল। তারপরে আসেন আরেকটা ব্যাংক কি, নেগোশিয়েটিং ব্যাংক। আচ্ছা, এই যে আমরা আগে বললাম অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক, এইটা একই ব্যাংক হইতে পারে, আবার দুইটা আলাদা ব্যাংক হইতে পারে। কেমন? ধরেন আমি বাংলাদেশে, আমি একজন এক্সপোর্টার, এখন আমার ব্যাংক হচ্ছে সে ইস্টার্ন ব্যাংক। আমি ইস্টার্ন ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট করি বা আমি ইস্টার্ন ব্যাংকের থ্রুতে ব্যাংকিং করি। এখন আমার সোমালিয়া থেকে একটা এক্সপোর্টের অর্ডার আসছে। এখন সোমালিয়ার ওই যে ইম্পোর্টার, তার যে ব্যাংক, তার ওই ব্যাংকের সাথে আমার ইস্টার্ন ব্যাংকের আরএমএ নাই। আরএমএ হচ্ছে কি, ফরেন ট্রানজাকশনের যে রিলেশনটা, ইন্টারন্যাশনাল ব্যাংকিং রিলেশনটা আমার ব্যাংকের সাথে নাই। কি আছে? তার ব্যাংকের সাথে বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিলেশন আছে। তখন সোমালিয়ার এক্সপোর্টারটা কি করবে, বাংলাদেশে এলসিটা ইস্যু করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকাকে, এবং ওই এলসিতে বলে দিবে তুমি এটা অ্যাডভাইস করো, এবং ওইখানে একটা ক্লজে বলা থাকবে নেগোসিয়েশন উইথ এনি ব্যাংক অফ বাংলাদেশ, বা বাংলাদেশের যে কোনো ব্যাংক দ্বারা আমি এটা এলসি থ্রুতে এক্সপোর্ট করতে পারবো। তো তখন এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটা হয়ে যাবে শুধু অ্যাডভাইজিং ব্যাংক। ওর কাছে এলসিটা আসবে অ্যাজ এ এক্সপোর্টার, আমি গিয়ে ওর কাছ থেকে এলসিটা নিয়ে আসবো, এনে আমি আমার ইবিএল দিয়ে এটা এক্সপোর্ট করব, এবং ইবিএল এর থ্রুতেই আমি এটা নেগোশিয়েট করব। তাহলে কি দেখেন, অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক একই ব্যাংক হইতে পারে, আবার ডিফারেন্সও হইতে পারে। আমি এটা আমার দেশের এক্সপোর্ট দিয়ে উদাহরণ দিলাম, কারণ হচ্ছে যাতে জিনিসটা আমরা বুঝতে পারি। ঠিক সেরকম ধরেন আপনার ইম্পোর্টার আছে হচ্ছে চায়নাতে, এখন ওর যে ব্যাংক, হ্যাঁ, ওর ওই ব্যাংকের সাথে আপনি যে ব্যাংকের থ্রুতে এলসি ওপেন করবেন সেই ব্যাংকের আরএমএ নাই থাকতে পারে। তখন আপনার ব্যাংক কি করবে, আপনাকে বলবো যে ভাই আপনার ওই ব্যাংকের সাথে তো আমার আরএমএ নাই, আমি এইটা ব্যাংক অফ চায়নাকে দিয়ে দিচ্ছি, ব্যাংক অফ চায়না এটা ওই ব্যাংকে অ্যাডভাইস করে দিয়ে দিবে। হয়ে গেল, সে ওই ব্যাংক অফ চায়না থেকে অ্যাডভাইস করে তার ব্যাংকে নিয়ে সেটা এক্সপোর্ট করে দিল। যে কারণে অ্যাডভাইজিং ব্যাংক আর নেগোশিয়েটিং ব্যাংক এক ব্যাংক হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। তারপরে আসেন রিমবার্সিং ব্যাংক। স্যার এখানে কনফার্মিং ব্যাংকের যে বিষয়টা স্যার, এখানে স্যার কনফার্মিং ব্যাংকটা কি স্যার, ফর এক্সাম্পল আপনি যেটা বলেন ইবিএল এর কথা, এখন ইবিএল এর সাথে হয়তো আপনার হলো যে একটা হয়তো আমাদের অ্যাডভাইজিং ব্যাংকটা এখানে ইবিএল হলো, কিন্তু কোনো কারণে হয়তো ইম্পোর্টার যেটা বললো যে ইবিএল টাকে বিলিভ করতেছে না, ওখানে আরেকটা ব্যাংকের কনফার্মেশন লাগবে। তো ওই ক্ষেত্রে কি স্যার কোনো মাল্টিন্যাশনাল ব্যাংকই লাগবে, নাকি বাংলাদেশি ফর এক্সাম্পল আইএফআইসি ব্যাংক কনফার্ম করতে পারবে, নাকি মাল্টিন্যাশনাল ব্যাংক কোনো ব্যাংকের মাধ্যমে এটা করতে হবে? না, এটা আপনার দেশি কোনো ব্যাংক হইলে হবে। এটা তখন সাপ্লাইয়ের সাথে নেগোসিয়েশনটা করতে হবে যে ভাই তুমি কি আমার দেশের আরেকটা ব্যাংকের থেকে কনফার্মেশন চাচ্ছ, নাকি তুমি তোমার দেশের কোনো ব্যাংক থেকে কনফার্মেশন চাচ্ছ। 99% কেসে ইম্পোর্টাররা এক্সপোর্টাররা বলে ভাই তুমি আমার দেশের একটা ব্যাংক দিয়ে কনফার্ম করে দাও। ঠিক আছে, আসলে ওনার দেশের ব্যাংক তো আমাদের দেশে নাও থাকতে পারে স্যার, ওনার দেশে আমার দেশে থাকার দরকার নাই তো, আমার দেশে থাকার দরকার নাই। তখন আপনার যে ব্যাংকের থ্রুতে আপনি এলসিটা ওপেন করবেন, তখন আপনি ওই ব্যাংকে বলবেন যে ভাই আমার পার্টি এটা কনফার্ম এলসি নিবে, এবং এলসিটা এই ব্যাংক দ্বারা কনফার্মেশন হইতে হবে। তখন যদি আপনার এই ব্যাংকের ওই ব্যাংকের সাথে আরএমএ না থাকে, ও তখন আরেক ব্যাংকের থ্রুতে গিয়ে যার সাথে ওর আরএমএ আছে তাকে ধরবে যে ভাই আমার এই এলসিটা একটু এক্সওয়াইজেড ব্যাংক থেকে কনফার্মিং করায় দেন। ও তখন মানে এটি কি, মানে ওই দালালের পরে দালাল আর কি, বুঝছেন? আমার সাথে আপনার ডিরেক্ট রিলেশন নাই, আপনার সাথে মিস্টার এক্স এর আছে,
আমি এক্স রে বললাম যে ভাই আপনি একটু তার এই কথাটা বলেন না, আমার হয়ে এটা করে দেন না। আপনি তখন বলেন ঠিক আছে আপনার হয়ে আমি এটা করে দিব, আমাকে 0.1% আমাকে কমিশন দিতে হবে। আমি বললাম ঠিক আছে ভাই আপনি কনফার্মেশন করেন, আমি আপনাকে কনফার্মেশন চাপ দিয়ে দেবো। স্যার ঠিক আছে? ওই ক্ষেত্রে কি মানে এডিশনাল চার্জ আমাদের দিতে হবে না, ব্যাংকই দিয়ে দিবে স্যার? না না না, এই যে কনফার্মেশন চার্জ, এই কনফার্মেশন চার্জটা কে দিবে এইটাও আপনাকে যখন আপনি পিআই সাইন করবেন ওই নেগোসিয়েশনের সময় এটা ঠিক করে নিতে হবে। কনফার্মেশন চার্জ কখনোই ব্যাংক দিবে না, এটা হয় ইম্পোর্টার দিবে, আদারওয়াইজ এক্সপোর্টার দিবে। ঠিক আছে? তো কনফার্মেশন চার্জ কে দিবে এটা আপনারা তখনই নেগোশিয়েট করে নেবেন, এবং এটা এলসি তেও বলা থাকবে কনফার্মিং চার্জ উইল বি ডিডাক্টেড ফ্রম বেনিফিশিয়ারি নাকি উইল বি পেড বাই অ্যাপ্লিকেন্ট, এটাও এলসি তে ক্লিয়ার করে বলা থাকবে। ঠিক আছে? ক্লিয়ার ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এখন আছেন রিমবার্সিং ব্যাংক। আসলে রিমবার্সিং ব্যাংকটা হচ্ছে যে ব্যাংক টাকা দিবে। এখন এই যে আমার যে এলসি ইস্যুইং ব্যাংক, এই ব্যাংকও এই রোলটা প্লে করতে পারে, আবার কি কনফার্মিং ব্যাংকও এই রোলটা প্লে করতে পারে। ঠিক আছে? তো একই ব্যাংক দুইটা বা তিনটা রোল একসাথে প্লে করতে পারে। আবার এক ব্যাংক, যেমন আপনার যদি এলসিটা কনফার্ম এলসি হয় তার মানে কি, যে কনফার্মেশন দিচ্ছে সে পেমেন্ট করবে, আপনি আবার তাকে পেমেন্ট করবেন। এখানে এক্সপোর্টারের জন্য রিমবার্সিং ব্যাংক হচ্ছে তার কনফার্মিং ব্যাংক। সে ভাই আমার ব্যাংকে চিনে না, আমার ব্যাংকে সে বিশ্বাস করে না, সে বিশ্বাস করে তার কনফার্মিং ব্যাংকে। ঠিক আছে? এর জন্য একটা ব্যাংক একাধিক রোল প্লে করতে পারে। ক্লিয়ার? আবার দেখেন, আপনার যদি পার্টির সাথে আপনার রিলেশন খুব ভালো হয়, মানে এক্সপোর্টারের সাথে, তখন আপনার এই নিচের তিনটা দরকারই নাই। এই যে 1 2 3 4 এই চারটা ব্যাংকের চারটা পার্টির ইনভলভমেন্টে আপনার এলসি টেলসি ওপেন হয়ে যাবে, কোনো ধরনের ঝুঁকি ঝামেলা নাই। ওকে, এখন আসি টাইপ অফ এলসি। বিলো আর দ্য টাইপ অফ এলসি অন দ্য বেসিস অফ পেমেন্ট টার্মস। আসলে এলসি টাইপ এখানে পেমেন্ট টার্মস এর বেসিসে, আমি এখানে শুধু পেমেন্ট টার্মস এর বেসিসে যে 3 টাইপের হয় আমি সেটাই আলোচনা করব। আর একটা এর ক্যারেক্টারিস্টিক্স বেসিসে হয়, যেমন কি ব্যাক টু ব্যাক হতে পারে, তারপর রেড ক্লজ এলসি আরো আছে। তো সেগুলা আলোচনার জন্য আরো ব্যাপক সময়ের দরকার। তো সেটা আরো মানে হয়তো হলে আমরা তো নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে আলোচনা করব। আমি এখানে এই 3টা টাইপকে নিয়ে আসছি, যে 3টা টাইপ খুবই কমনলি এবং রেগুলারলি ইউজ হয়। ওকে, তো এখানে একটা কথা বলি, ব্যাক টু ব্যাক এলসিটা যারা গার্মেন্টস ট্রেডে আছেন তাদের জন্য সেটা হচ্ছে ডেইলিকার কাজ, বাট আদার দেন গার্মেন্টস তাদের জন্য ব্যাক টু ব্যাক এলসিটা ইউজই হয় না বা করারই প্রয়োজন বোধ হয় না। তো আমরা যদি পেমেন্ট বেসড অন পেমেন্ট টার্মস এর ভিত্তিতে এলসিটা হচ্ছে 3 প্রকার। কি কি? সাইট এলসি, ডেফার্ড এলসি, ইউপাস এলসি। ওকে, তো এখন আসি সাইট এলসিটা কি। সাইট এলসি হচ্ছে এখানে সাইট বলতে হচ্ছে দেখা। হ্যাঁ, দেখা মাত্র পেমেন্ট করতে হবে। আসলে দেখা মাত্র পেমেন্ট করতে হবে এটা কেমন কথা হইলো? আমি কি দেখে পেমেন্ট করব? আসলে সাইট এলসি হচ্ছে ব্যাংক। ব্যাংক মানে হচ্ছে আপনার এলসি ইস্যুইং ব্যাংক, যে ব্যাংক গ্যারান্টি দিচ্ছে সাপ্লায়ারকে, ভাই তুমি এক্সপোর্ট করো এবং প্রপারলি এই ডকুমেন্ট আমাকে সাবমিট করো, আমি তোমাকে পেমেন্ট করব। তো যখন এক্সপোর্টার এক্সপোর্ট করে প্রপারলি সেই ডকুমেন্টগুলো সাবমিট করবে, সেই ডকুমেন্ট এলসি ইস্যুইং ব্যাংক দেখা মাত্র পেমেন্ট করে দিবে, সেইটাই হচ্ছে সাইট এলসি। এখন দেখা মাত্রই তো আর পেমেন্ট করা যায় না। এখানে সাইট এলসিতে নিয়ম হচ্ছে ডকুমেন্ট রিসিভ করার কে? ব্যাংক। এলসি ইস্যুইং ব্যাংক এলসি নেগোসিয়েশন ডকুমেন্ট রিসিভ করার 5 ওয়ার্কিং ডে এর মধ্যে পেমেন্ট করে দিবে। এটাই হচ্ছে সাইট এলসির পেমেন্টের নিয়ম। তো এইখানে আবার আরেকটা ঘটনাও ঘটে। কি ঘটে? ধরেন ডকুমেন্টটা তো এক্সপোর্টার এক্সপোর্ট করছে, করে ডকুমেন্ট সাবমিট করছে, সাবমিট করার পরে ডকুমেন্টটা চলে আসছে আপনার ব্যাংকে। তো আসার পরে ব্যাংক সবার আগে কি খুঁজে জানেন ওই ডকুমেন্ট থেকে? ডিসক্রিপেন্সি। রাইট, ব্যাংক সবার আগে খুঁজে ডিসক্রিপেন্সি আছে কিনা।
কেন খুঁজে? কারণ ডিসক্রিপেন্সি ধরতে পারলেই ও $50 কাটতে পারবে পেমেন্ট থেকে, মানে এটা সোর ইনকাম। আরেকটা কথা মনে রাখবেন, এলসি ডকুমেন্ট 90% ডিসক্রিপেন্ট হবে। এটাই হচ্ছে এলসি ডকুমেন্টের নেচার, ডিসক্রিপেন্ট হবেই। তো যদি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হয় এবং এলসিতে পেমেন্ট মোড সাইট হয়, সেক্ষেত্রে 5টা ওয়ার্কিং ডে এর মধ্যে ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য না। ক্লিয়ার? তাহলে পেমেন্টটা কখন দিবে? এখন ব্যাংকের ভাষ্য হচ্ছে, ভাই আমি তোমাকে বলছিলাম তুমি ইন অর্ডার ডকুমেন্ট সাবমিট করবা, তুমি যে ডকুমেন্টটা সাবমিট করছো ডকুমেন্টে এই জায়গায় একটু ভুল আছে, যে কারণে আমি তোমাকে এখন পেমেন্টটা দিতে পারতেছি না। আমি তোমাকে কখন পেমেন্ট দিব? সাপ্লায়ার আগে আমাকে গ্যারান্টি দিক সে মালটা বুঝে পাইছে। তো আপনি মালটা বুঝে পাইছেন, এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি হচ্ছে আপনি যখন মালটা কাস্টমস থেকে রিলিজ করে নিয়ে আসবেন, তখন কাস্টমস একটা ডকুমেন্ট জেনারেট হয় যেটাকে আমরা বলি বিল অফ এন্ট্রি। ওকে, সেই বিল অফ এন্ট্রিটা যখন আপনি ব্যাংকে সাবমিট করবেন যে ভাই এই যে আমার এলসি ডকুমেন্টটা ছিল, যেটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট ছিল, আমি ডকুমেন্টটা রিলিজ করে নিয়ে গেছি এবং আমি মালটা রিলিজ করতে পারছি, এখন আপনি আমার সাপ্লায়ারকে পেমেন্টটা দিয়ে দেন। তখন ব্যাংক আফটার রিসিভিং দ্য বিল অফ এন্ট্রি পেমেন্টটা রিলিজ করবে। তাহলে সাইড পেমেন্টটা কি? সাইড পেমেন্ট হচ্ছে সাপ্লায়ারের ডকুমেন্ট ব্যাংকে আসার 5 দিনের মধ্যে তার পেমেন্ট পাওয়ার কথা, বাট ডিসক্রিপেন্ট থাকলে সেক্ষেত্রে সে 5 দিনের মধ্যে পেমেন্ট পাবে না। পেমেন্টটা পাবে কখন? যখন ইম্পোর্টার গুডসটা রিলিজ করবে। ঠিক আছে? এরপরে আসেন ডেফার্ড এলসি। ডেফার্ড এলসি হচ্ছে ভাই বাকি থেকে না, মানে হচ্ছে সাপ্লায়ার আপনাকে বাকি দিচ্ছে, ওকে ভাই আমি আপনাকে পণ্য পাঠিয়ে দিচ্ছি, আপনি বিল অফ লেডিং মানে কি, যে ডেটে শিপমেন্টটা হয়েছে শিপমেন্ট ডেট থেকে 90 দিন পরে আপনি আমাকে টাকা দিবেন। তো নর্মালি এই 90 ডেজ ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে অ্যাজ এ ইম্পোর্টার আমরা ডেফার্ড পাই হচ্ছে 60 দিন। 60 দিন মানে কি? পণ্যটা হাতে পাওয়া থেকে হয়তো 50 থেকে 60 দিনের বাকি পাই। কারণ হচ্ছে মোস্ট অফ দা ইম্পোর্ট হয় চায়না থেকে। যদি আমি চায়না থেকেই ধরি, ম্যাটেরিয়ালটা শিপমেন্ট হওয়ার থেকে আমার ওয়ারহাউসে পৌঁছা পর্যন্ত মিনিমাম 21 দিনের দরকার আছে। বাট কারেন্ট সিনারিও চিন্তা করলে কারেন্ট সিনারিও অবস্থা খুবই বাজে, মানে শিপমেন্টের কোনো শিডিউলের ঠিকানা নাই, কন্টেনার পাওয়া যাচ্ছে না। তো কারেন্ট সিনারিওকে আমি স্ট্যান্ডার্ড ধরবো না, বাট স্ট্যান্ডার্ড সিনারিওতে নর্মালি 3 সপ্তাহ লাগবেই আপনার পণ্যটা আপনার ঘরে আসতে। আপনি তারপরে যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি 60 দিনের একটা বাকি পাচ্ছেন, মানে টোটালি ক্রেডিট সেলস। ওকে, যেটাকে আমরা বলতেছি ডেফার্ড পেমেন্ট। এরপরে আসেন ইউপাস এলসি। তো ইউপাস এলসিটা হচ্ছে ইউপিএস, এটার ফুল মিনিং হচ্ছে ইউজেন্স পেমেন্ট এট সাইট। ওকে, এইটা হচ্ছে ডেফার্ড এবং সাইট, এই দুইটা পেমেন্ট মোডের কম্বিনেশনটা কি রকম? যেমন ধরেন অ্যাজ এ সাপ্লায়ার আমি চাবো বা আপনি চাবেন বা যেই সাপ্লায়ার সে চাবে আমি কত তাড়াতাড়ি আমার পেমেন্টটা নিয়ে নিতে পারবো, আমার পণ্যটা ডেলিভারি হয়ে গেছে, আমি কত তাড়াতাড়ি আমার ক্যাশ আমার বুঝে পাবো, তাই না? কারণ তার তো ওয়ার্কিং ক্যাপিটাল আপনার কাছে চলে আসছে, আপনি টাকা না দেওয়া পর্যন্ত তো তার কি হয়তো তার ব্যাংক ইন্টারেস্ট গুনতে হচ্ছে, বা সে এক ধরনের রিস্কও আছে, ভাই ডেলিভারি হয়ে গেছে টাকা পাচ্ছি। তো সে চাবে যত তাড়াতাড়ি পেমেন্টটা পাওয়া যায়, আর অ্যাজ এ বায়ার আমি চাবো যত দেরিতে পেমেন্টটা দেওয়া যায়। তাহলে কি হলো? আমি চাবো ডেফার্ড আর সে চাবে সাইট। ঠিক এই সাইট আর ডেফার্টের কম্বিনেশনটা হচ্ছে ইউপাস। ইউপাসে কি হয়? ইউপাসে সাপ্লায়ার সাইট পেমেন্ট পেয়ে যায়, বাট অ্যাজ এ ইম্পোর্টার আমি একটা সার্টেন টাইম পরে পেমেন্টটা ব্যাংকে করে দিব। এখন এই যে আমি বললাম একটা সার্টেন টাইম পরে, এই সার্টেন টাইমটা কতদিন? এই সার্টেন টাইমটা হচ্ছে যদি আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করি সেক্ষেত্রে হচ্ছে 180 দিন, আর যদি আমরা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করি সেক্ষেত্রে হচ্ছে 360 দিন পরে আমি আমার ব্যাংকে পেমেন্টটা করে দিব। তাহলে ব্যাংক যে সাইট পেমেন্ট করে দিছে, ধরেন $100 একটা এলসি ছিল ইউপাস, এখন ব্যাংক তো সাপ্লায়ারকে সাইট পেমেন্ট করে দিছে $100, আপনি ব্যাংকে 180 দিন পরে পেমেন্টটা করবেন,
এই যে 180 দিন ব্যাংক আপনার হয়ে টাকাটা দিয়ে দিছে, ব্যাংক আপনার কাছে তো ইন্টারেস্ট নিবে, রাইট? ইন্টারেস্ট অবশ্যই নিবে। সেক্ষেত্রে এই ইউপাস এলসির ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা হয় খুবই কম, এই 3.5% মতো। হ্যাঁ, আবার ধরেন আপনি সাইট পেমেন্টে সাইট এলসি করছেন, ম্যাটেরিয়াল চলে আসছে, আপনি ডকুমেন্ট চলে আসছে, ব্যাংক আপনার পেমেন্ট করে দিচ্ছে। এখন আপনার ব্যাংকে ওই মুহূর্তে পর্যাপ্ত টাকা নাই, আপনি ব্যাংকে বলছেন ভাই আপনি আমার নামে এলটিআর করে মানে কি লোন ক্রিয়েট করে পেমেন্টটা দিয়ে দেন। তো যদি আপনি লোন ক্রিয়েট করে সাইট এলসি পেমেন্ট করেন সেক্ষেত্রে প্রায় 6 থেকে 7% হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট। আর যদি আপনি ইউপাস করে পেমেন্ট করেন লোন করে সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা অনেক 2 থেকে 2.5% বা অলমোস্ট 3%-এর মতো ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে। যে কারণে এখন ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টাররা, আমি সবার আগে বলছি ইম্পোর্টার 2 প্রকার, ইন্ডাস্ট্রিয়াল আর কমার্শিয়াল। তো এই ইউপাস এলসির সুবিধা কমার্শিয়াল ইম্পোর্টাররা নিতে পারবে না, শুধু ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টাররাই নিতে পারবে। এবং এখন মোস্ট অফ দা ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই ইউপাস এলসিতে কনভার্ট হয়ে গেছে। ডেফার দিলে অনেক সময় আমরা ডেফার নিতে চাই না, ঠিক আছে? অনেক সময় ডেফার দিতে চাই আমরা, ডেফার না ভাই তুমি ইউপাস নাও, কারণ ডেফার নিলেও আমার 90 দিন পরে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে যদি আমি লোন করে পেমেন্ট করি আমাকে 7% ইন্টারেস্ট দিতে হবে। আর আমি ইউপাস দিলে র মেটেরিয়াল যদি আনি আমি 180 দিনের ক্রেডিট পাচ্ছি এট দ্য রেট অফ 3.5। তো দেখা যায় যে 90 ডেজ ডেফারেড সে আমার 180 ডেজ ইউপাস ভালো, ঠিক আছে? ইউপাস দিলে কি হয়, বোথ পার্টির একটা উইন উইন সিচুয়েশন থাকে। তবে ছোট এলসি $10,000, $5,000, $20,000 এলসি ইউপাস ব্যাংক করতে চায় না। নর্মালি $50,000 উপরে গুলাকে ব্যাংক এনকারেজ করে, ছোট এলসি গুলাতে তারা যেতে চায় না, ঠিক আছে? তো এই জায়গায় এই স্লাইডে আর কোনো কোশ্চেন বা বুঝার কমতি বা স্যার একটু স্যার একটা জিনিস কোশ্চেন ছিল, সেটা হলো স্যার যেটা সাইট এলসি স্যার, সাইট এলসিতে আপনি যেটা বললেন যে প্রথমে সাপ্লায়ার কি করবে, ব্যাংকে ডকুমেন্ট গুলো পাঠিয়ে দিবে তার প্রোডাক্টটা ডেলিভারি দেওয়ার পরে। তো ওই ক্ষেত্রে যেটা হলো যে নিয়ম অনুসারে যে হয়তো ডেলিভারিটা দেওয়ার পরে যে ডকুমেন্টটা আসলো, ডকুমেন্ট গুলো দেখার পরেই ব্যাংকটা তাদেরকে পেমেন্ট দিয়ে দিবে। আর 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডে 5 ওয়ার্কিং ডে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। আর এরপর এর মধ্যে যেটা যে ইম্পোর্ট করবে তার যেটা কাজ, সে হয়তো যে বিল অফ এন্ট্রি যেটা বললেন যে যেটা হয়তো বর্ডারে আমাদের যখন আসলো এই পণ্যটা যখন সে নিয়ে আসলো তার ওয়্যার হাউসে, তখন সে ব্যাংকে যে রিপোর্ট করবে যে আমরা এই প্রোডাক্টটা পেয়েছি। এখন স্যার কোনো কারণে যদি সে হয়তো প্রোডাক্টটা নিয়ে আসলো বাট ব্যাংকে রিপোর্ট করলো না, তাহলেও কি স্যার ব্যাংক 5 ডেজ এর মধ্যে নিজে থেকে ওরা পেমেন্টটা ব্যাংক নিজেরাই পেমেন্ট দিয়ে দিবে স্যার? আচ্ছা, আর ডকুমেন্ট যেটা স্যার ব্যাংকে বললেন যে স্যার রিসিভ করবে, মানে ব্যাংকে যেটা পাঠায় ইয়ে থেকে সাপ্লায়াররা, স্যার সেটা নরমালি কি ধরনের ডকুমেন্ট গুলো পাঠায়? যেখানে তো স্যার নরমালি আমাদের লোকালে যেটা হয় কি, যে আমি একটা প্রোডাক্ট যখন রিসিভ করি তখন রিসিভিং এর সিগনেচার বা থাকে আমার পক্ষ থেকে যে আমি এটা পেয়েছি। কিন্তু সাপ্লায়ার এই ক্ষেত্রে কি স্যার জাস্ট তাদের বর্ডার থেকে ক্রস করে যখন প্রোডাক্টটা দিয়ে দেয় তখনই সেই ডকুমেন্ট গুলো দিয়ে দেয়, যেটা আমরা রিসিভ হয়তো করি নাই, তারপরও তারা জাস্ট পাঠিয়ে দিয়ে প্রোডাক্টটা ডেলিভারির জন্য মানে ব্যাংকের কাছে পেমেন্টের জন্য দিয়ে দেয় কিনা স্যার? না, এখানে কি কি ডকুমেন্ট তাকে সাবমিট করতে হবে তার একটা লিস্ট এলসিতে দেওয়া থাকে। হ্যাঁ, এলসিতে বলা থাকে তাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এর মধ্যে থাকে কি, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন, তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্ট মানে কি বিল অফ লেডিং বা এয়ারওয়ে বিল বা ট্রাক রিসিপ্ট, তারপরে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন, হ্যাঁ, যেটা এলসিতে এই প্রেসক্রাইব ডকুমেন্ট গুলার কথা বলা থাকে। সে ওই ডকুমেন্ট গুলা এবং একটা কি থেকে বিল অফ এক্সচেঞ্জ, এই ডকুমেন্ট গুলা সে কম্পাইল করে তার ব্যাংকে জমা দিবে। তার ব্যাংক মানে এক্সপোর্টারের ব্যাংক এই ডকুমেন্ট গুলা পাওয়ার পরে এক্সপোর্টারের ব্যাংক একদিন সময় নেবে এই ডকুমেন্ট গুলা চেক করার জন্য যে এই ডকুমেন্ট গুলো অ্যাজ পার এলসি যা যা চেয়েছে সব প্রপারলি দিয়েছে কিনা। সে চেক করে তারপরে তার ব্যাংক মানে এক্সপোর্টারের ব্যাংক ইম্পোর্টারের ব্যাংককে বাই কুরিয়ার ডকুমেন্টটাকে পাঠিয়ে দেয়। এবং ইম্পোর্টারের ব্যাংক ডকুমেন্টটা পাওয়ার পরে, আমি এটা শুরুতেও বলছি যে যদি ডকুমেন্টটা ইন অর্ডার থাকে মানে হচ্ছে কোনো ধরনের ডিসক্রিপেন্সি না থাকে,
ডকুমেন্টে কোনো ভুল নাই, এলসিতে যেভাবে বলা আছে সে সেভাবেই ডকুমেন্ট সাবমিট করছে, সেক্ষেত্রে ব্যাংক 5 দিনের মধ্যে পেমেন্ট ছেড়ে দিতে বাধ্য, আপনি মাল বুঝে পান আর না পান। আর যদি ডকুমেন্টে ডিসক্রিপেন্ট থাকে, কোনো একটা ভুল আছে, কোনো একটা লেখায় একটা স্পেলিং ভুল আছে, কোনো একটা জায়গায় একটা শূন্য বেশি দিয়ে দিছে, দশমিকের পর 3টা শূন্য দিয়ে দিছে, বা এমনও ডিসক্রিপেন্ট হয় আমি পাইছি, এটা আমি যখন এক্সপোর্টে কাজ করতাম, নেপালে একটা শিপমেন্ট হয়েছে, তো ডকুমেন্টে তো ইনভয়েস প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন বা সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকতে পারে। তো কিছু ডকুমেন্ট আছে ইনহাউস জেনারেট হয়, ইনহাউস জেনারেট হওয়া মানে হচ্ছে এক্সপোর্টার নিজেই তার প্যাডে ডকুমেন্টগুলো সাবমিট করে, আর কিছু ডকুমেন্ট হচ্ছে থার্ড পার্টি থেকে নিতে হয়, যেমন বিল অফ লেডিং। এটা তো আপনি একটা অ্যাজ এ এক্সপোর্টার আপনি কখনোই এই ডকুমেন্টটা জেনারেট করতে পারবেন না। এই ডকুমেন্টটা দিবে হচ্ছে আপনাকে কোনো শিপিং কোম্পানি বা কোনো ফরওয়ার্ডিং কোম্পানি। তারপর কি সার্টিফিকেট অফ অরিজিন, এটা দিবে হচ্ছে কোনো একটা চেম্বার অফ কমার্স, কোনো একটা ইনস্টিটিউট, কোনো একটা বডি, হ্যাঁ, এই ডকুমেন্টটা তারা ইস্যু করবে। তো আপনি যে ডকুমেন্টগুলো ইনহাউস জেনারেট করতেছেন, সেই ডকুমেন্টগুলোতে আমি একটা ডিসক্রিপেন্সি ফেস করছি, খুবই ইন্টারেস্টিং। সিল বলতেছিল যে ধরেন ইনভয়েস দিতে হবে 3 কপি, 3 কপিতে যে আমরা সিলটা রাউন্ড সিলটা দিছি, সেই সিলটা একই জায়গায় হয় নাই, একটা একটু উপরে একটা একটু নিচে হয়েছে, প্রপারলি সিল দেওয়া হয় নাই, এটাই ডিসক্রিপেন্ট। ঠিক আছে, তো ব্যাংক যদি চায় একটা ডকুমেন্ট ডিসক্রিপেন্ট ডিক্লেয়ার করবে, তার অনেক কারণ থাকতে পারে, যেটা আসলে ডিসক্রিপেন্ট ধরার মতো কোনো ঘটনাই না। আমি এর আগে একটা কথা বলছি যে এলসিতে 90% ডকুমেন্ট হয় ডিসক্রিপেন্ট। এটার মূল কারণ হচ্ছে ব্যাংকের $50 ইনকাম। এখন এটা যদি কোনো ব্যাংকারকে বলেন, ব্যাংকার এটা মানে নেবে না, সে তার মতো করে যুক্তি দিতে থাকবে। ঠিক আছে স্যার, এই $50 বা যেটা বললেন যে ব্যাংক যেটা কেটে রাখবে কোনো ধরনের প্রবলেম থাকলে, এটা কার থেকে কাটবে স্যার? যে সাপ্লাই দিল সাপ্লায়ার বেনিফিশিয়ারি সাপ্লায়ার থেকে? বেনিফিশিয়ারি থেকে কেটে রাখবে। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু বলি, তারপর আপনার কাছে আসবো। মাসুদ রানা সাহেব, আমি শুনবো আপনার কথা। এখানে দেখেন, এই যে এলসি তে বলা আছে যে সাইট এলসি হইলে ডকুমেন্ট যদি ইন অর্ডার থাকে, সেক্ষেত্রে 5টা ওয়ার্কিং ডের মধ্যে পেমেন্ট করতে হবে। আর ডিসক্রিপেন্ট থাকলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী কাস্টমস ক্লিয়ারেন্স হওয়ার পরে পেমেন্টটা করবে। যদি কোনো ডকুমেন্ট ইন অর্ডার থাকে এবং ব্যাংক যদি 5টা ওয়ার্কিং ডের মধ্যে পেমেন্ট না করে, সেক্ষেত্রে কি হয় জানেন? সেক্ষেত্রে মানে খুব ইনস্ট্যান্ট কিছু হবে না, বাট লং রানে গিয়ে ব্যাংকের রেপুটেশন নষ্ট হয়। নট অনলি ব্যাংক, অ্যাজ এ ইম্পোর্টার আপনারও রেপুটেশন নষ্ট হবে। ক্রেডিট রেটিং বলে একটা টার্মস আছে, এটা তো মনে হয় আশা করি মানে এই টার্মসের সাথে সবাই পরিচিত, যে কোনো একটা কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেংথ বা তার লেনদেনের ক্যারেক্টার কিরকম, এইটা পাওয়া যায় কি থেকে? তার ক্রেডিট রিপোর্ট থেকে, যে না এই পার্টিটা সলভেন্ট পার্টি, এই পার্টিটা পেমেন্ট মুড খুব ভালো, পেমেন্ট ভালো করে। তো এই যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্রেডিট রিপোর্ট করা যায়, হ্যাঁ, এগুলো বিভিন্ন থার্ড পার্টি আছে, বিভিন্ন এজেন্সি আছে যারা এই ক্রেডিট রেটিংটা করে। তো আপনি যদি এই ইম্পোর্ট ডকুমেন্টেশনের পেমেন্ট ইচ্ছা করে হোল্ড করেন, দেরিতে পেমেন্ট করেন, নট অনলি অ্যাজ ইম্পোর্টার, আপনি যদি আপনার ব্যাংকও এই কাজটা ইচ্ছা করে, তখন এই ব্যাংকদের রেপুটেশন এবং ক্রেডিট রেটিং এ নেগেটিভ মার্কিং হয়। এর জন্য কোনো ব্যাংকই ইন অর্ডার ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টের পেমেন্ট আপনি যতই বলেন ও হোল্ড করবে না, ও পেমেন্ট দিবেই। ঠিক আছে, ওকে, এটা আসলে মানে প্রসঙ্গ ওয়াইজ আসলো, মনেও পড়লো তাই বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা মাসুদ রানা সাহেব বলেন ভাই। আসসালামু আলাইকুম। আমি একটা প্রতিষ্ঠানে ইম্পোর্ট ডিভিশনে আছি স্যার। আপনি বলেছিলেন যে যদি ডিসক্রিপেন্ট থাকে দেন আমাদের ব্যাংক বিল ও এন্ট্রি কপির জন্য ওয়েট করে। তো আমাদের হচ্ছে কি মাঝে মধ্যেই যখন কোনো ডিসক্রিপেন্ট থাকে কোনো ডকুমেন্টে, আমাদেরকে একটা মেল দেওয়া হয় যে তোমার এই ডকুমেন্টে ডিসক্রিপেন্ট আছে। তো মাঝে মধ্যে ব্যাংক থেকে আমাদের কিছুদিন আগে 2 থেকে 3 দিন আমাকে ফোন দিয়েছিল ট্রাস্ট ব্যাংক থেকে। তো নর্মালি মাঝে মধ্যে হয় কি, তারা যে আপনাদের এই ডকুমেন্টে ডিসক্রিপেন্ট আছে, আমরা কি ডিসক্রিপেন্ট ধরবো কিনা, এটা আমাদেরকে রিকোয়েস্ট করে। এটা আমি জানি না এটা রিলেশনের কারণে কিনা নাকি এটা কোনো ইথিক্স মানে অথবা কোনো ইয়াতে আছে কিনা যে এটা ধরবো কিনা। তখন মাঝে মধ্যে আমাদের যদি এটা অনেক পুরান সাপ্লাই হয়ে থাকে অথবা আমরা সব সময় এলসি করে থাকি, তখন আমরা এখন বলি যে না থাক, এটা ধরার দরকার নাই,
তখন ব্যাংক আসলে এই ডিসক্রিপেন্টটা ধরে না। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মাঝে মধ্যে আমাদেরকে বলা হয় ডিসক্রিপেন্ট আছে, তখন আমরা যদি দেখি না সাপ্লায়ার এটা আসলে নেগলিজেন্সের কারণে এটা হয়েছে, তখন আমরা বলি ঠিক আছে আপনি ডিসক্রিপেন্ট ধরেই আপনি পেমেন্টটা দিয়ে দেন, বিল অফ এন্ট্রির জন্য মানে এটা করে না আর কি। এই ব্যাপারটা আসলে একটু জানাই, মানে এরকম কোন রুলস অথবা এরকম কোন প্র্যাকটিস অন্য কোন ইয়েতে আছে কিনা দেন। না, আচ্ছা এটা- আমি একটু বলি দাদা, আমি একটু বলি। আচ্ছা, হ্যাঁ। বিল অফ এন্ট্রির জন্য যেটা বলতেছিলেন যে আপনার ব্যাংক পেমেন্ট দিয়ে দেয় ডিসক্রিপেন্ট হলেও, সেই ক্ষেত্রে আপনার যে কমার্শিয়াল হেড সে আপনার ওই ইন্ডাস্ট্রিয়াল প্যাডের ডিক্লারেশন দেয় যে আমার সাপ্লায়ার ডিসক্রিপেন্সি আছে তবু আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিতে চাই। এটা হচ্ছে আপনার সাপ্লায়ারের সাথে রিলেশনশিপটা ভালো রাখার জন্য উনি আপনার লেটার প্যাডে লিখিত দেয়, এইটা দেখে ব্যাংক পেমেন্ট দিয়ে দেয়। আদারওয়াইজ বিল অফ এন্ট্রি ছাড়া কোনো ব্যাংক পেমেন্ট করবে না। না বুঝা না, গেছে? এটা মানে আমাদের কমার্শিয়াল হেড দিয়ে দেয় হ্যাঁ, হয়তো এটা আপনি না। জানেন না বা না, এরকম এটা আসলে আমি যতটুকু আপনাদের- জানি এটা রিলেশন অনেক বড় কোম্পানি, কিছু কিছু আমি যতটুকু খোঁজ নিচ্ছি অনেক বড় কোম্পানির ক্ষেত্রে লাখ লাখ কোটি কোটি ডলার যাদের হয় তাদের ক্ষেত্রে আমি জানি না এটা কতটুকু ethics এর মধ্যে হয়তোবা যায়। হয়তো এরকম আপনাদের কিছু- ফাইন্যান্স থেকে বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, উইদাউট আপনাদের ইনস্ট্রাকশন ব্যাংক কিন্তু মানে কখনোই পেমেন্ট করতে এটা- যাবে না। এটা কি বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস আছে কিনা যে না বিল অফ এন্ট্রি হ্যাঁ, ছাড়া বাংলাদেশ করা ব্যাংকের রুলস যাবে? আছে না। আপনার বাংলাদেশ ব্যাংক রুলস হচ্ছে যে আপনি ওই যে যেটা বললো 5 ব্যাংকিং ডেজ, যদি ডকুমেন্ট ইন ওয়াটার থেকে কমপ্লাইং প্রেজেন্টেশন থাকে দেন ব্যাংক একদম বাউন্ড 5 ব্যাংকিং ডে এর মধ্যে পেমেন্টটা দেওয়ার জন্য। বাট যদি আপনি ডিসক্রিপেন্সি ধরা পড়ে সেক্ষেত্রে ব্যাংক পেমেন্ট দিতে পারবে না। সেক্ষেত্রে লাগবে আপনার বিল অফ এন্ট্রি পোস্টিং দিবে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে, দেন আপনার পেমেন্টটা রিলিজ করবে ব্যাংক, তাছাড়া পারবে না। আর তাছাড়া আরেকটা অপশন আছে যেটা আমি বললাম, যেটা আমিও করেছি, যেমন সাপ্লায়ার খুব পেমেন্টের জন্য প্যারাপ্যারি করতেছে যে আমার পেমেন্ট লাগবেই, তো সেই ক্ষেত্রে কি করলাম, তো ব্যাংক তো পেমেন্ট দিতে চায় না, সেই ক্ষেত্রে আমার যে কমার্শিয়াল হেড আছে অথবা আমার ম্যানেজিং ডিরেক্টর আছে ওনার কাছ থেকে প্যাডে লিখিত দিলাম যে না এই সাপ্লায়ার আমাদের রেগুলার সাপ্লায়ার, তাকে পেমেন্ট দেওয়া খুব জরুরি, আমরা তাদের ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্ট করে তাকে আমরা পেমেন্ট দিচ্ছি। আমরা খুব আমাদের একটা সময় থাকে যে আমরা এই টাইমের মধ্যে বিল অফ এন্ট্রিটা আমরা আপনাদের কাছে সাবমিট করে দিব। এরকম আচ্ছা, আমাদের এটা একটা হয়- না। এরকম একটা আমাদের অথরাইজেশন দেওয়া থাকে। আমাদের এরকম অথরাইজেশন ছাড়া ব্যাংক কখনোই পেমেন্ট করবে না। না আমি হ্যাঁ হইতে পারে অশোক, কিন্তু আমি আসলে আমার 3 বছরের এক্সপিরিয়েন্সে এক কোম্পানিতে কখনো দেখি নাই যে ব্যাংক কখনো হোল্ড করছে ডিসক্রিপেন্সির কারণে, অলওয়েজ দিয়ে দিছে। আমি জানি না আসলে ওইটা হইতে পারে আসলে আপনাদের সাথে রিলেশনশিপটা একটু অন্যরকম আচ্ছা, হতে পারে, আচ্ছা, ভালো। আচ্ছা। এই জন্য এটা আচ্ছা, দিয়ে দাও। একটু বলে মাসুদুর সাহেব, এখানে দেখেন আপনি যেটা বললেন যে ব্যাংক ডকুমেন্টটা পাওয়ার পরে কোনো মাইনর ডিসক্রিপেন্ট থাকলে আপনাদেরকে বলে যে এরকম একটা ডিসক্রিপেন্ট আছে, আমরা এটা কি ধরবো কিনা। তো জি। ব্যাংক যদি ডিসক্রিপেন্ট ডিক্লেয়ার করে দেয় সেক্ষেত্রে সে বিল অফ এন্ট্রি না পেয়ে পেমেন্ট করতে পারবে না। ওকে, আচ্ছা, তো ব্যাংক কি করে ওই ছোটখাটো মাইনরই থাকলে আচ্ছা এটা আমি ডিসক্রিপেন্ট ধরলাম না, তো সে যখন ডিসক্রিপেন্ট ডিক্লেয়ার করলো না তখন তো তার পেমেন্ট করতে বাধা নাই। দেখেন, মেজর কোনো ভুল, ধরেন একটা বিল অফ লেডিং এ আপনার কোম্পানির বিন নাম্বারটা সে ভুল লেখছে, আচ্ছা। এই ডিসক্রিপেন্ট কি আপনি অ্যাকসেপ্ট করবেন? ওই বিএল দিয়ে তো আপনি তো আইজিএম দিবে আপনার অন্য কোম্পানির নামে, ওটা তো আপনি রিলিজই করতে পারবেন না। তো মেজর ভুল না থাকলে, ছোটখাটো ভুল ব্যাংকের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে, ভাই আপনি একটা ডিসক্রিপেন্ট ধরেন না, আমি আপনার ডকুমেন্ট ইন অর্ডার দিয়ে দেন, আমি পেমেন্ট ছেড়ে দেন। এগুলো হচ্ছে কিছু জিনিস, সবকিছু যে বাই দ্য বুক হবে নট দ্যাট, কিছু জিনিস আলোচনার মাধ্যমে না সেটাই আর কি, যেমন আমার 4-5 দিন আগে একজন আমাকে ফোন দেওয়া হচ্ছিল যে এই ডকুমেন্টের ডিসক্রিপেন্ট আছে, আমি কি ধরবো কিনা। তো এরকম একটা ব্যাংকে আমি বলেছিলাম ঠিক আছে আপনারা ধরার দরকার নাই, এটা আমাদের রেগুলার সাপ্লাই, আপনি দিয়ে দেন। আরেকটা ব্যাংক আছে কিন্তু ওই সাপ্লায়ারের কারণে আমি প্রায় অসুবিধায় পড়ি, আমি বলছি আপনি ডিসক্রিপেন্ট ধরে যতগুলো ডিসক্রিপেন্ট ধরার দরকার আছে ধরে আপনি পেমেন্ট দিয়ে দেন। তো এই যে এটা জানা কেন? এটা হচ্ছে মানে রিলেশন, বাট যদি ব্যাংক এটা হচ্ছে রিলেশন, যদি ব্যাংক ডিসক্রিপেন্ট ডিক্লেয়ার করে তাহলে কিন্তু ব্যাংকে ওই এক্সপোর্টার ব্যাংকে সুইফটের মাধ্যমে জানাইতে হবে ভাই তোমার এই ডিসক্রিপেন্ট আছে, অতএব পেমেন্ট তুমি পাবা আমার সেন্ট্রাল ব্যাংকের রুল অনুযায়ী বিল অফ এন্ট্রি পাওয়ার পরে, ওকে এটা জানিয়ে দেয়। ঠিক আছে, আর যদি ওটাও ডিক্লেয়ার না করে তাহলে সে পেমেন্ট দিয়ে দেবে। থ্যাংক ইউ স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল, আমি আসলে ওই সময় ক্লিক করেছিলাম, সেটা হচ্ছে আপনি কনফার্ম এলসির কথা বলেছিলেন। কনফার্ম এলসির ক্ষেত্রে আমাদের ব্যাংকিং চার্জটা মনে হয় একটু বেশি কিনা, এটা যা জানার জন্য। হ্যাঁ, কনফার্ম সেখানে আপনার যে এলসি ইস্যুইং ব্যাংক, সে তো একটা এলসি ইস্যুইং এর যে রেগুলার চার্জ সেটা নিবে, আর মাঝখানে যে ব্যাংকটা কনফার্মেশন দিচ্ছে তার একটা কনফার্মিং চার্জ আছে, সেই চার্জটাও আপনাকে দিতে হবে।
আমি এটা তখন বলছি যে কনফার্মেশন চার্জটা কে দিবে, এটা চাইলে আপনি এক্সপোর্টারের ঘাড়েও ফেলতে পারেন যদি আপনি সেইভাবে নেগোশিয়েট করতে পারেন। ঠিক আছে, যে ওকে ভাই আমি তোমাকে কনফার্ম এলসি দিব, বাট কনফার্মেশন চার্জ তোমার দিতে হবে, তাহলে এটা ওর কাছ থেকে ব্যাংক কেটে নেবে। ঠিক আছে। আচ্ছা, জি জি। এলসির মধ্যে তো নরমালি যে আমরা যে রেগুলার এলসি করে তখন উইদাউট কথা লেখা থাকে, আর যদি কনফার্ম থাকে, হ্যাঁ আমি জানতে চাচ্ছি উইদাউট লেখা থাকলে এক চার্জ হবে আর কনফার্ম লেখা থাকলে আরেকটা চার্জ হবে কিনা, এই দুটার মধ্যে অবশ্যই হ্যাঁ অবশ্যই এটা কনফার্মেশন চার্জ দেওয়া লাগবে কনফার্ম থাকলে। উইদাউট এটাই লেখা এটাই মানে হচ্ছে এটা কনফার্ম এলসি না, আর যদি এটা হ্যাঁ, কনফার্ম এলসি হয় তাহলে ওখানে লেখা থাকবে কনফার্ম। ওকে ওকে, থ্যাংক ইউ। সাইফ আহমেদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে, সাইফ আহমেদ যে আপনি একটু, আপনারা কিন্তু ওয়েবক্যাম অন রাখবেন, কিন্তু মাইক্রোফোনটা কথা না বললে অফ করে রাখবেন সবসময়, এটা আগামী ক্লাসগুলোতে সিরিয়াসলি করবেন। আর আপনারা যদি ওয়েবক্যাম সবসময় অফ করে রাখেন আপনাদেরকে কিন্তু ডিসঅ্যালাউ করা হবে, অর্থাৎ ক্লাস থেকে রিমুভ করা হবে। সিরিয়াসলি আপনারা বাইরে থাকেন সেটা অন্য ভিন্ন ব্যাপার, কিন্তু প্রায় ক্লাসেই দেখা যায় আপনারা অনেক সময় ইচ্ছা করে ওয়েবক্যাম অফ করে রাখেন, এটা কিন্তু ক্লাসের একটা নিয়মেরও একটা ডিসিপ্লিনেরও ভঙ্গ হয়। তো এই জন্য চেষ্টা করবেন যাতে আমাদের ক্লাসগুলো যদি ইলেকট্রিসিটি বা আপনাদের ইন্টারনেট বা কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারের কোনো সমস্যা না হয়, তাহলে এগুলো একটু অন রাখবেন নেক্সট ডে। আজকে তো অনেক রাত্র হয়ে গেল, আমাদের পার্থ সাহা কি বলেন, কন্টিনিউ করবেন? হ্যাঁ হ্যাঁ, কি মানে আচ্ছা, কন্টিনিউ করব নাকি? হ্যাঁ কিছু সময় করেন না, মনে হয় 10 মিনিট 15 মিনিটের ভিতরে মনে হয় শেষ হয়ে যাবে, 10 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ, আর 10 মিনিট। আচ্ছা, এখন আসি আমরা ইম্পোর্ট ডকুমেন্টেশন। হ্যাঁ, তো আমি একটু তাড়াতাড়ি যাই যে in this section we will discuss in import process how many types of document required। হ্যাঁ, কি কি টাইপের ডকুমেন্ট একটা ইম্পোর্ট প্রসেসের মধ্যে বা ইম্পোর্ট অপারেশনের মধ্যে হয় সেগুলো কি। আমরা শুরুতে বলছিলাম প্রোফর্মা ইনভয়েস বা ইনডেন্ট। প্রোফর্মা ইনভয়েস হচ্ছে সেলার এবং বায়ারের যে এগ্রিমেন্টটা, যে আমি এই পণ্যটা এই দামে এতটুক কিনবো এবং এইভাবে আমি তাকে পেমেন্ট দিব, এই মুডে আমি শিপমেন্টটা নিব, এগুলো লিখিত থাকে যে ডকুমেন্ট থাকে সেটা হচ্ছে পিআই। ওকে, তারপরে আসি, ধরেন একটা ইম্পোর্ট প্রসেসে প্রথম কাজটা হচ্ছে সাপ্লায়ার এবং বায়ার এগ্রি করে একটা পিআই সাইন করবে। পিআই হয়ে গেল, তারপর আপনি কি করবেন, এলসি খুলবেন বা তাকে পেমেন্ট করবেন। তো এলসি বা পেমেন্ট করার আগে কি করতে হবে, আপনাকে একটা ইন্স্যুরেন্স কভার নোট নিতে হবে। ওকে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা ইন্স্যুরেন্স কভার নোট নিতে হবে। তারপর আপনি কি করবেন, লেটার অফ ক্রেডিট বা টিটি বা এলসিএ করবেন। আচ্ছা, এখন লেটার অফ ক্রেডিট এটা করার জন্য ব্যাংকের কিছু প্রেসক্রাইব ফর্ম আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর 6টা পেজ থাকে হচ্ছে এলসিএ বলে। হ্যাঁ, সেটা প্রপারলি পূরণ করে সাথে ইন্স্যুরেন্স কভার নোট এবং পিআই আর একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে আপনার এন্ডে মানে ইম্পোর্টারের যিনি অথরাইজ সিগনেচার তার সাইন সিগনেচার দিয়ে ব্যাংকে পাঠিয়ে দিতে হবে এলসি করার জন্য। তো এলসি করার এই কাজটুকের আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, নর্মালি আমরা সবাই যেটা করি যে আগে প্রোফর্মা ইনভয়েসটা ব্যাংকে দিয়ে বলি ভাই একটা এলসি ড্রাফট দেন, সেই ড্রাফট এলসিটা আমরা একটু দেখি যে কোথাও কোনো ভুল আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা সাপ্লাইয়ের সাথে ওটা চেক করি, ভাই দেখো এই যে এই এলসিটা যাচ্ছে তোমার কাছে, তোমার কোনো ইনপুট আছে কিনা। জাস্ট ড্রাফটটা আমরা একবার ক্রস চেক করে নিয়ে এই ডকুমেন্টেশন গুলো ব্যাংকে দিয়ে আমরা এলসি ট্রান্সমিট করে দিই, এলসি হয়ে গেল। তারপরে কি হলো, সে তখন এটা শিপমেন্ট করবে। ওকে, শিপমেন্ট করার সময় সে কি করবে, একটা কমার্শিয়াল ইনভয়েস জেনারেট করবে। তারপর কি, সে তার ম্যাটেরিয়ালের জন্য একটা প্যাকিং লিস্ট করবে। প্যাকিং লিস্টের ম্যাটেরিয়ালের ডিটেল, ওয়েট, সিবিএম ডিটেল থাকতে হবে। তারপরে কি করবে, ট্রান্সপোর্ট ডকুমেন্ট যেটাকে বলে, যেটার মধ্যে থাকে কি বিল অফ লেডিং, এয়ারওয়ে বিল এবং ট্রাক রিসিট। মানে যদি বাই সিতে আসে, জাহাজে আসে, সেক্ষেত্রে যে ডকুমেন্টটা জেনারেট হয় সেটা হচ্ছে বিল অফ লেডিং, সংক্ষেপে বিএল। আর যদি বাই এয়ারে আসে সেক্ষেত্রে যে ডকুমেন্টটা জেনারেট হয় এটাকে বলি আমরা এয়ারওয়ে বিল। আর যদি বাই রোডে আসে সেটা হচ্ছে ট্রাক রিসিট, এই যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট। তারপরে কি থাকবে, একটা সার্টিফিকেট অফ অরিজিন, মানে এই গুডসটা কোন দেশের অরিজিন, যে দেশ থেকে ইম্পোর্ট হচ্ছে সেই দেশের অরিজিন, এরকম একটা সার্টিফিকেট থাকতে হবে। তারপরে কি, আরো আদার সার্টিফিকেট, যেমন এলসিতে একটা কমন ক্লজ থাকে যে বাংলাদেশে বাই সিতে কোনো শিপমেন্ট আসতে গেলে অবশ্যই ইসরায়েল ফ্ল্যাগশিপ কোনো ভেসেল ইউজ করতে পারবে না। ওকে,
মানে ইসরায়েলি কোনো ভেসেল ইউজ করে বাংলাদেশে কোনো প্রোডাক্ট আসতে পারবে না। এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশের ইম্পোর্ট পলিসি অনুযায়ী একটা ল। এইরকম একটা সার্টিফিকেট জাস্ট কি ওই ফরওয়ার্ডার বা শিপিং লাইনের লেটার প্যাডে সে ডিক্লেয়ার করবে, ভাই আমার যে শিপমেন্ট আমি পাঠাইছি আমার এটা কোনো ইসরায়েল ফ্ল্যাগশিপ ভেসেলে এই শিপমেন্টটা যাবে। এরকম আরো কিছু সার্টিফিকেট থাকে যেটা এলসির 47/A যে ক্লজটা সেখানে বলা আছে। ওকে, এই ডকুমেন্ট গুলাই হচ্ছে একটু আগে আপনি একজন বলতেছিলেন যে শিপমেন্ট করার পর সে কি কি ডকুমেন্ট সাবমিট করবে। হ্যাঁ, শিপমেন্ট করার পর অ্যাজ এ সেলার এই যে কমার্শিয়াল ইনভয়েস থেকে 4 থেকে 8 এই ডকুমেন্ট কয়টা মাস্ট সাবমিট করবে, এটার সাথে সে একটা বিল অফ এক্সচেঞ্জ সাবমিট করবে, আর 47A তে আরো যা যা এক্সট্রা সার্টিফিকেশনের কথা বলা আছে সেই সার্টিফিকেট গুলো ইস্যু করবে। ওকে, আচ্ছা, আর এইখানে দেখেন আরেকটা ডকুমেন্ট আসলো ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স কাভার নোট, লেটার অফ ক্রেডিট। এই ডকুমেন্ট তিনটা হচ্ছে ইম্পোর্টারের এন্ডে জেনারেট হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কাভার নোট বা ইন্স্যুরেন্স পলিসি অলওয়েজ কে নিবে? ইম্পোর্টার নিবে। আচ্ছা, এই যে অলওয়েজ ইম্পোর্টার নিবে কথাটা কেন আমি বললাম, কারণ এরপরে আমি আসবো ইনকো টার্মস বলে একটা ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। ইন্টারন্যাশনাল ইনকো টার্মস এর মধ্যে CIF একটা টার্মস আছে যেটাতে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট মানে তিনটাই সাপ্লায়ারের ঘাড়ে। এইভাবে যদি আমরা ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আমার সেন্ট্রাল ব্যাংক থেকে কমার্স মিনিস্ট্রি থেকে পারমিশন নিতে হবে। মানে হচ্ছে ইন্স্যুরেন্সটা যাতে আমার দেশেই হয় সেইটাকে বহাল রাখার জন্য আমরা CIF বেসিসে ইম্পোর্ট করাটা ইন এ সেন্স রেস্ট্রিক্টেড। যদি করতেই হয় সেক্ষেত্রে পারমিশন নিয়ে করতে হবে। কাজেই ইন্স্যুরেন্সটা কি হবে? ইম্পোর্টারের দেশেই ইন্স্যুরেন্স পলিসিটা নিতে হবে। তারপরে আসেন আরেকটা ডকুমেন্ট কি বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রিটা কখন জেনারেট হবে? বিল অফ এন্ট্রিটা হচ্ছে একটা কাস্টমসের ডকুমেন্ট। যখন আপনি শিপমেন্ট হয়ে গেল, ডকুমেন্ট ব্যাংকে চলে আসলো, আপনি ব্যাংক থেকে ডকুমেন্ট নিয়ে আপনি এটা আপনার CNF এজেন্টকে পাঠিয়ে দিলেন পোর্টে, সে যখন এটা কাস্টম থেকে অ্যাসেসমেন্ট করালো, কাস্টম ফর্মালিটিস করার পরে আপনাকে কি করতে হবে? ডিউটি পেমেন্ট করতে হবে কাস্টমসকে। সেই ডিউটি পেমেন্ট কত করবেন, হ্যাঁ, সেইটা কাস্টমস থেকে যে ডকুমেন্টটা আপনাকে প্রোভাইড করবে সেটা হচ্ছে বিল অফ এন্ট্রি, যেটাতে বলা থাকে আপনি ডিউটি পেমেন্ট কত করবেন। হ্যাঁ, এই ডকুমেন্ট গুলাই একটা ইম্পোর্টের জন্য জেনারেট হয় বা বেসিক ডকুমেন্ট। এবং আরেকটা কথা বলি, বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি একটা ইম্পোর্টের ক্ষেত্রে একটা বিল অফ এন্ট্রি অবশ্যই 3 বছর প্রিজার্ভ করতে হয়। এটা একটু বিল অফ এন্ট্রি যারা ইম্পোর্টে আছেন একটা বিল অফ এন্ট্রি একটু পড়বেন, দেখবেন এখানে লেখা আছে এটা মিনিমাম 3 বছর প্রিজার্ভ করতে হবে ফর NBR আর কাস্টমস এর অডিটের জন্য যদি তারা করতে চায়। আচ্ছা, এখন আমি এখানে যে ডকুমেন্ট গুলো দেখালাম তার মধ্যে আমি প্রোফর্মা ইনভয়েসটাকে একটু গুরুত্ব দিয়ে 2-4টা কথা বলবো। সেটা হচ্ছে কেন বলবো, কারণ প্রোফর্মা ইনভয়েসটাই হচ্ছে একটা ইম্পোর্ট প্রসেসের প্রথম ডকুমেন্ট। ওকে, তো প্রোফর্মা ইনভয়েসটাতে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে তাহলে সব ডকুমেন্টে এই ভুলটা কন্টিনিউ হইতে থাকবে। ওকে, কারণ আপনার LCটা হবে প্রোফর্মা ইনভয়েস অনুযায়ী, আপনার কমার্শিয়াল ইনভয়েস হবে প্রোফর্মা ইনভয়েস অনুযায়ী, এবং সাবসিকুয়েন্ট সার্টিফিকেট অফ অরিজিন সবই প্রোফর্মা, আপনি ইন্স্যুরেন্স কাভার নোট হবে প্রোফর্মা ইনভয়েস অনুযায়ী। কাজে PI-টাতে যদি কোনো ধরনের ভুল থাকে সেই ভুলটা সব ডকুমেন্টেই ক্যারি করবে। কাজেই প্রোফর্মা ইনভয়েসটা প্রপারলি চেক করতে হবে। একটা PI-তে কি কি পয়েন্টগুলো চেক করতে হবে আমি এগুলো একটু এখানে খুব তাড়াতাড়ি বলে যাই। হ্যাঁ, এক্সপোর্টার ডিটেল, তার এক্সপোর্টারের নাম, অ্যাড্রেস এবং ব্যাংক ডিটেল। তারপরে ইম্পোর্টারেরও ডিটেল, ইম্পোর্টারের নেম এবং অ্যাড্রেস। প্রপার ডেসক্রিপশন অফ গুডস, কোয়ান্টিটি অ্যান্ড ভ্যালু, নাম্বার অ্যান্ড ডেট। একটা প্রোফর্মা ইনভয়েসের অবশ্যই একটা নাম্বার থাকবে এবং একটা ডেট থাকতে হবে। পেমেন্ট টার্মস, এই যে পেমেন্ট টার্মস কি হবে? TT, LC সাইট নাকি LC ডেফার্ড নাকি উপাস, এগুলো ক্লিয়ারলি বলা থাকতে হবে। কারেক্ট HS কোড। HS কোড কি? HS কোড হচ্ছে হারমোনাইজ সিস্টেম। হ্যাঁ, তো প্রত্যেকটা প্রোডাক্টের নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন কোড আছে যে কোডটা দিয়ে সারা ওয়ার্ল্ড ওই প্রোডাক্টটাকে চেনে। হ্যাঁ, যেমন আমার দেশে যেমন আমাদের লোকালি কি এক এক এলাকায় এক এক জিনিসকে এক এক নামে ডাকে, তাই না? বাট সেটা একটা স্ট্যান্ডার্ড নাম আছে। ঠিক এরকম ইন্টারন্যাশনাল প্রসেসেও
এক এক দেশ এক এক পণ্যকে এক এক নামে চিনতে পারে, বাট সেটাকে ইন্টারন্যাশনালি কমন একটা প্ল্যাটফর্মে আনার জন্য একটা কোডিং ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় এইচএস কোড। প্রপার এইচএস কোড অবশ্যই থাকতে হবে, কারণ আপনার যখন ইম্পোর্টের ডিউটি ক্যালকুলেশন হবে সেটা কিন্তু হবে আপনার এইচএস কোডের অনুযায়ী। সো আপনি যদি ভুল এইচএস কোড দেন সেক্ষেত্রে হয় আপনি বেশি ডিউটি দিয়ে আসবেন, অথবা আপনি কাস্টমসে পেনাল্টি খাবেন ফুল এইচএস কোড ডিক্লারেশনের জন্য। হ্যাঁ, তারপরে প্রপার ইনকো টার্মস। এই ইনকো টার্মসটা আমি এখন বলবো না, পরের স্লাইডে বলবো। হ্যাঁ, ইনকো টার্মসটা কি। আচ্ছা, তারপরে আসে মুড অফ শিপমেন্ট। এটা কি বাই এয়ারে হবে, সিতে হবে না বাই রোডে হবে, এটা ক্লিয়ারলি বলা থাকতে হবে। তারপর কি কান্ট্রি অফ অরিজিন, এই প্রোডাক্টটা কোন দেশের অরিজিন সেটা পিআইতে ক্লিয়ারলি বলা থাকতে হবে। ডেলিভারি টাইম, কত দিনের মধ্যে ডেলিভারি হবে সেটাও পিআইতে বলা থাকতে হবে। শিপিং মার্ক, যখন শিপমেন্টটা হবে এটা কার্টুন হইতে পারে, বড় ড্রাম হইতে পারে, তো এই যে কার্টুন বা ড্রামে বা প্যাকিংটাতে একটা শিপিং মার্ক থাকতে হয়, যে শিপিং মার্কটা দিয়ে ওই প্রোডাক্টটাকে মানে চেনা যায় যে আচ্ছা এইটা কোন কোম্পানির মাল, এটা চেনার জন্য একটা শিপিং মার্কটা কি হবে সেটাও পিআইতে ক্লিয়ারলি বলা থাকতে হবে। ঠিক আছে, তারপরে আসি স্টেপস অফ ইম্পোর্ট অপারেশন। ইম্পোর্ট অপারেশন গুলো কি কি স্টেপে কোন কি লেভেলে কাজগুলো হয়। আচ্ছা, ওই যে আমি বললাম প্রোফোমা ইনভয়েসটা প্রথমে সাইন হবে, তারপর কি পেমেন্ট ইস্যুতে চলে যাব আমরা, এলসি বা অ্যাডভান্স। তারপরে কি সাপ্লাই এন্ড থেকে শিপমেন্ট হবে, গুডসটা শিপমেন্ট হয়ে গেল। তারপরে আপনার কাজ কি, শিপমেন্ট হওয়ার পর সে আপনাকে নোটিফাই করবে, ভাই এটা এত তারিখে শিপমেন্ট হচ্ছে, এই নেন আপনার বিল অফ লেডিং। আপনি ওইটা দিয়ে শিপমেন্ট ট্র্যাক করলেন, যাচ্ছে এটা কবে নাগাদ আমার চিটাঙে আসবে। সেই অনুযায়ী আপনি সাপ্লায়ারকে বলবেন যে ভাই এটা তো আমার 25 তারিখে চিটাঙে আসতেছে, তুমি তাড়াতাড়ি ডকুমেন্টটা ব্যাংকে সাবমিট করো, কারণ পোর্টে আসার পর আমি যদি টাইমলি রিলিজ করতে না পারি আমাকে পোর্টে ড্যামারেজ দিতে হবে। তারপর কি করতে হবে, ব্যাংকে ডকুমেন্টটা আসার পরে ডকুমেন্টটা ব্যাংক থেকে রিটায়ার করতে হবে। ওই যে এতক্ষণ যেগুলো বললাম ডিসক্রিপেন্সি আছে ডিসক্রিপেন্সি নাই হোয়াট এভার, ব্যাংক থেকে আমাকে ডকুমেন্টটা নিতে হবে শিপমেন্টটা রিলিজ করার জন্য। তারপরে কি করতে হবে, এই ডকুমেন্টটা আমি আমার চিটাগাঙে বা এয়ারপোর্টে বা বেনাপোলে যেখানে আমার যে সিএনএফ এজেন্ট যে আছে নমিনেটেড ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট, যার কাজ হচ্ছে পোর্টের কাস্টমসে ডিউটি রিলেটেড অ্যাক্টিভিটি বা কনসাইনমেন্ট রিলিজের জন্য যে অ্যাক্টিভিটিটা, সেই অ্যাক্টিভিটিটা করে আপনাকে ডিউটি অ্যামাউন্ট কত হবে সেই ডকুমেন্টটা যে প্রোভাইড করে সেই হচ্ছে ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্ট। তারপরে কি করলেন, আপনি হয়ে গেল, আপনি কাস্টমসে ডিউটি পেমেন্ট করে দিলেন। ডিউটি পেমেন্টের করার পরে কি হবে, আপনার সিএনএফ এজেন্ট শিপিং লাইনের যে এজেন্ট মানে যে জাহাজে করে মালটা আসছে তার যে এখানে এজেন্ট, তার কাছে গিয়ে বলবে যে ভাই এই যে আপনার জাহাজে আমার এই যে এই মালটা আসছে, আমি এটা ডিউটি পেমেন্ট করে আসছি, আমাকে এটা ডেলিভারি নেওয়ার অনুমতি দেন। সে তখন কি করবে, ডেলিভারি অর্ডার ইস্যু করবে। ডেলিভারি অর্ডার কালেক্ট করতে হবে, তারপরে সেই ডেলিভারি অর্ডার কালেক্ট করার পরে পোর্ট থেকে মালটাকে রিলিজ করতে হবে। তারপরে কি করতে হবে, মালটা রিলিজ হয়ে গেল, মালটা আপনার ওয়্যারহাউসে চলে আসলো। তারপরে আজ ইম্পোর্ট গাই হিসেবে বা ইম্পোর্ট ডিপার্টমেন্টের লোক হিসেবে আপনি কি করবেন, সেই ম্যাটেরিয়ালটার একটা কস্টিং করবেন, যে আমি যে ম্যাটেরিয়ালটা ইম্পোর্ট করলাম এটা আমার পার ইউনিট কস্ট কত পড়লো, পার পিস কস্ট কত পড়লো। তো এই যে কস্টিং করা, এটা নিয়ে চাইলে এটা নিয়ে একটা সেশন আলোচনা করা যায়। হ্যাঁ, যে আমি কস্টিংটা যে আমরা করব, কি কি জিনিসগুলো কনসিডার করব, কিভাবে কস্টিংটা করব, চাইলে এইটা নিয়েই একটা 1 ঘন্টার সেশন করা যায়। হ্যাঁ, বা এখানে যে মানে কাস্টমস ক্লিয়ারেন্সের প্রসেসটা, শিপিং লাইনের প্রসেসটা, এই 2-3টা টপিক নিয়েই চাইলে একদিন একটা আলোচনা করা যায়। হ্যাঁ, আসলে এত ছোট সময় এত সবকিছু এত মানে ডিটেল বলাটা টাফ। তারপর কি করতে হয় দেখেন, আপনি এই যে বিল অফ এন্ট্রি, আপনার ডকুমেন্ট ডিসক্রিপেন্ট থাক আর না থাক, ইম্পোর্ট হওয়ার পরে অবশ্যই বিল অফ এন্ট্রি ব্যাংকে সাবমিট করতে হবে, এটা মাস্ট। এখন আসেন কিছু ইম্পোর্ট রিলেটেড কিছু ছোট ছোট নোট বা ছোট ছোট ইস্যু আমি এখানে আলোচনা করব। আসলে এগুলাকে বড় করে আলোচনা করতে হলে একটা সেশনে সম্ভব না, মিনিমাম 3টা সেশন করতে হবে। তারপরে আমি খুব ব্রিফলি আইডিয়াগুলো দেওয়ার জন্য আমি এখানে পয়েন্ট আকারে বুলেট পয়েন্ট আকারে নিয়ে এসেছি। এখানে দেখেন, আমি যে একটু আগে বললাম ইনকো টার্মস, ইনকো টার্মসটা কি, ইনকো টার্মস হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। এই যে এক দেশ থেকে এক দেশে পণ্যটা আসবে, এই পণ্যটা আসার জন্য সাপ্লায়ারের ওয়্যার হাউস থেকে আমার ওয়্যার হাউস
এখানে দেখেন কত ধরনের খরচ ইনভলভ, তাই না? তার ওয়্যারহাউস থেকে তার পণ্যটা তার পোর্টে যাবে, তারপর জাহাজে করে আমার পোর্টে আসবে, আমার পোর্ট থেকে আবার আমার ওয়্যারহাউসে যাবে। এই যে খরচগুলা, এখানে পার্টি দুইটা, ইম্পোর্টার এবং এক্সপোর্টার। কোন পার্টি কি খরচ বেয়ার করবে সেইটা ডিফাইন করা থাকে এই ইনকোটার্মস এর মাধ্যমে। তো ইনকোটার্মস নরমালি 11টা ইনকোটার্মস এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় আইসিসির যে 2020-এর লেটেস্ট যে পাবলিকেশন সেইটা অনুযায়ী। তো তার মধ্যে বাংলাদেশের জন্য খুব কমন এবং মোস্ট ইউজ হচ্ছে 5টা: এক্সওয়ার্ক, এফওবি, সিএফআর, সিপিটি এবং সিআইএফ। ওকে, এক্সওয়ার্ক হচ্ছে আপনি সাপ্লায়ারের দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা তার ওয়্যার হাউসে রেডি রাখবে। ওকে, আপনি অ্যাজ এ বায়ার তার ওয়্যার হাউস থেকে পিক করে আনবেন। এফওবি হচ্ছে সাপ্লায়ার গুডসটাকে আপনার তার পোর্ট পর্যন্ত পৌঁছে দিবে। আর সিএফআর হচ্ছে সাপ্লায়ার গুডসটাকে আপনার পোর্ট পর্যন্ত পৌঁছে দিবে। আর সিপিটিও সেম। তো এখানে সিএফআরটা ইউজ হয় বেসিক্যালি ফর সি শিপমেন্ট, আর সিপিটিটা ইউজ হয় বেসিক্যালি ফর এয়ার শিপমেন্ট। আর সিআইএফ হচ্ছে আচ্ছা, সিএফআর এফওবি ফুল মিনিং হচ্ছে ফ্রি অন বোর্ড, সিএফআর এর ফুল মিনিং হচ্ছে কস্ট অ্যান্ড ফ্রেট, সিপিটির মানে ফুল মিনিং হচ্ছে ক্যারেজ পেইড টু, আর সিআইএফ এর ফুল মিনিং হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। মানে কি, এই পণ্যটার পণ্যের দাম, ইন্স্যুরেন্স খরচ এবং জাহাজ ভাড়া পুরাটাই সাপ্লায়ারের গাড়ে। ওকে, আচ্ছা, আর বাংলাদেশের যে কাস্টমস অ্যাক্ট, যে অ্যাক্ট অনুযায়ী আমাদের কাস্টমস এর অ্যাক্টিভিটি হয়, সেই কাস্টমস অ্যাক্টটা হচ্ছে 1969 সালের। হ্যাঁ, আর এই কাস্টমস অ্যাক্ট অনুযায়ী যে কোনো ইম্পোর্ট ডকুমেন্ট 3 বছর অবশ্যই প্রিজার্ভ করতে হবে ফর ফার্দার অডিট। ওকে, চাইলে কাস্টমস বা এনবিআর অডিট করতে পারে, যে কারণে যে কোনো ইম্পোর্ট ডকুমেন্ট 3 বছর প্রিজার্ভ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা কথা খুবই শুনি যে এসআরও। এসআরওর ফুল মিনিং কি? এসআরওর ফুল মিনিং হচ্ছে স্ট্যাটুটারি রেগুলেটরি অর্ডার, যেটা এনবিআর থেকে ইস্যু করা হয়। যে কোনো আইন বা কোনো অধ্যাদেশ, কোনো স্পেশাল অর্ডার, নোটিশ, যেটা এসআরওর মাধ্যমে তারা সার্কুলেট করে। আচ্ছা, তারপরে আসেন সুইফট। ওই যে এলসি যায়, একজন বলতেছিলেন যে সুইফটের মাধ্যমে যায়, সুইফটের মাধ্যমে যায়। সুইফটটা কি? সুইফটের ফুল মিনিংটা হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশন। ওকে, ব্যাংক টু ব্যাংক যে কমিউনিকেশন গুলো হয় সেটা সুইফটের মাধ্যমেই হয়, এবং সুইফটটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক কমিউনিকেশনের খুব অথেন্টিক এবং জেনুইন কমিউনিকেশন মাধ্যম। আপনি একটা এলসি পেলে, একটা এলসিতে দেখবেন এই সুইফট এলসিটা যে সুইফটে যায়, একটা যখন ফ্রেশ এলসি যায় তখন দেখবেন এলসি যে সুইফটের ট্রানজাকশন কোড হচ্ছে 700। আবার যখন এটা অ্যামেন্ডমেন্ট হয় সম্ভবত 701 বা 707। তো এই কোড গুলা দিয়েই একটা ব্যাংক বুঝে যে আরেকটা ব্যাংক যে আমাকে এলসিটা দিছে, এলসিটা জেনুইন না ভুয়া। ঠিক আছে, তো এরকম সুইফটের প্রত্যেকটা ট্রানজাকশনে একটা নির্দিষ্ট কোড আছে। ঠিক আছে, এরপরে আসি ভাই সূর্য ভাই, আপনি একটু মিউট করেন প্লিজ, আমি আর 5 মিনিট নিব। ওকে, আইজিএম। আইজিএমটা কি? ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট। তো অনেক সময় দেখবেন আপনারা যে ইম্পোর্টে আসেন, আপনি ডকুমেন্ট সিএনএফ কে দিয়ে দিয়েছেন, আপনি সিএনএফ কে পোস্ট করতেছেন, ভাই আমার এটা তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করেন, আমার এটা মাল তাড়াতাড়ি লাগবে। ওই সিএনএফ আপনি বলে, ভাই স্যার আইজিএম তো দেয় নাই। আচ্ছা, আইজিএম কি? আইজিএমটা হচ্ছে যে শিপিং লাইন বা যে ক্যারিয়ার পণ্যটাকে নিয়ে আসে, সেই পণ্যটা পোর্টে আসার পরে সেই শিপিং লাইন তার ওয়েবসাইটে বা তার অনলাইনে সেই পণ্যটার অ্যারাইভাল ডিক্লেয়ার করে। এই অ্যারাইভাল ডিক্লেয়ার করাটাই হচ্ছে আইজিএম। ওকে, কাস্টম যখন আপনার পণ্যটা অ্যাসেসমেন্ট করবে, যদি সেই পণ্যটা আইজিএম আপডেট না থাকে, সেই পণ্যটা কাস্টম অ্যাসেসমেন্ট করবে না, বলবে যে ভাই তোমার তো এটা পণ্য আসেই নাই। তারপরে দেখেন সিবিএম। আমরা বাই সি শিপমেন্টের ক্ষেত্রে সিবিএম এই কথাটা খুব কমনলি প্রায় শুনি যে সিবিএম এর ফুল মিনিং হচ্ছে কিউবিক মিটার। এটা হচ্ছে আপনার কন্টেনারের ভিতরে জায়গাটাকে মাপার একটা একক। সিবিএম কিভাবে ক্যালকুলেট করবেন? লেন্থ, উইথ এবং হাইট সেন্টিমিটারে গুণ করে 10 লাখ দিয়ে ভাগ করবেন। তাহলে আপনি ধরেন আপনার একটা কার্টুন আছে, কার্টুনটা কত সিবিএম, হ্যাঁ, এটা আপনি এই ফর্মুলায় ফেললে ওইটা সিবিএমটা পেয়ে যাবেন। এবং একটা কন্টেনারে, একটা 20 ফিট কন্টেনারের ভিতরে স্পেস থাকে হচ্ছে 30 সিবিএম, 40 ফিটে থাকে হচ্ছে 60 সিবিএম। ওকে, তো আপনার একটা কনসাইনমেন্ট
আপনি শিপমেন্টটার জন্য কত সিবিএম বা কতটুকু স্পেস দরকার সেটা আপনি এই ফর্মুলাতে ইউজ করে আপনি ওই অনুযায়ী স্পেস বুক করতে পারবেন। আচ্ছা, টাইপ অফ কন্টেইনার, কি কি টাইপের কন্টেইনার হয়? 20 ফিট জিপি মানে স্ট্যান্ডার্ড কন্টেইনার হয়, 40 ফিট স্ট্যান্ডার্ড কন্টেইনার, একটা হচ্ছে 40 ফিট হাই কিউব। হাই কিউব মানে হচ্ছে এটা 1 ফিট উঁচু থাকে, 40 ফিট রেগুলার কন্টেইনার হচ্ছে 1 ফিট উঁচু থাকে। আর একটা আরো একটা টাইপের কন্টেইনার ওটি। ওটি মানে হচ্ছে ওপেন টপ, মানে হচ্ছে এই কন্টেইনারটার উপরটা ফাঁকা থাকে। যখন কোনো বড় মেশিন টেশিন আনা হয় বা উঁচু কোনো জিনিস যেটা ওই 9.5 ফিট কন্টেনারের ভিতরে ফিট হয় না, তখন সেগুলোকে ওপেন টপ কন্টেনারে আনতে হয়। তারপর একটা টাইপের কন্টেনার আছে হচ্ছে এফআর, মানে হচ্ছে কি ফ্ল্যাট ট্র্যাক, সরি ফ্ল্যাট ট্র্যাক মানে হচ্ছে এটা চারপাশে কোনো ব্যারিয়ারই নাই, শুধু একটা সারফেস, মানে শুধু বেসটা থাকে আর চারপাশে কিচ্ছু থাকে না। এইসব কন্টেনারে করে হেভি কোনো জিনিস বা বড় কোনো জিনিস এইসব কন্টেনারে করে আনা হয়। তারপরে আরেকটা টাইপের কন্টেনার হয় রেফার কন্টেনার, মানে ফ্রিজিং কন্টেনার। হ্যাঁ, আচ্ছা, আর কন্টেনারে দুই ভাবে পণ্য লোড করা যায়, এফসিএল এবং এলসিএল। এফসিএল মানে হচ্ছে ফুল কন্টেনার লোডিং, এলসিএল মানে হচ্ছে লুজ কন্টেনার লোডিং বা লেস দেন এ কন্টেনার লোডিং। আচ্ছা, এটা গেল বাই সি শিপমেন্টের ক্ষেত্রে। তাহলে বাই সি ও এয়ার শিপমেন্টের ক্ষেত্রে এয়ারলাইন্স আপনার কনসাইনমেন্টের জন্য চার্জ করবে কি ওয়েট অনুযায়ী, হ্যাঁ, কেজি অনুযায়ী তারা এয়ারলাইন্সের ভাড়া নেয়। আচ্ছা, এই কেজিটাকে আবার তারা দুই ভাগে ক্যালকুলেট করে, একটা চিন্তা করে গ্রস ওয়েট আর একটা হচ্ছে ভলিউমেট্রিক ওয়েট। তো যে ওয়েটটা বেশি তারা সেই ওয়েটটাই চার্জ করবে। এখন গ্রস ওয়েট তো ঠিকই আছে, আপনার কনসাইনমেন্টটাকে পাল্লায় তুলে দিলেন ভাই 100 কেজি, এটা হচ্ছে গ্রস ওয়েট। আর ভলিউমেট্রিক ওয়েটটা কি? ভলিউমেট্রিক ওয়েটটা ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে লেন্থ, উইথ এবং হাইট সেন্টিমিটারে গুণ করে 5000 দিয়ে ভাগ করলে সেটা ভলিউমেট্রিক ওয়েট পাওয়া যায়। যেমন কি তুলার গ্রস ওয়েটের চেয়ে ভলিউমেট্রিক ওয়েট বেশি হবে, বুঝা গেছে? কারণ 5 কেজি তুলা যে পরিমাণ জায়গা নেবে, ও দেখা গেছে ওইটুক জায়গায় 100 কেজি লোহা আনা যাবে, ঠিক আছে? এই কারণে এয়ারলাইন্স কি করে, যে ওয়েটটা বেশি সেটা আপনাকে চার্জ করবে। আচ্ছা, তারপরে দেখেন কি ইন্স্যুরেন্স বলছে যে ইম্পোর্টে ইন্স্যুরেন্স মাস্ট। তো ইন্স্যুরেন্স, তো আমরা যে ইন্স্যুরেন্স পলিসি নিব, কি কি টাইপের পলিসি হয় দেখেন, আইসিসি এ, আইসিসি বি এবং আইসিসি সি, এই তিনটে ক্লাসে আপনি ইন্স্যুরেন্স কভারেজ নিতে পারবেন। এই তিনটে ক্লাসের জন্য প্রিমিয়ামের রেটটা 3 ধরনের হয় এবং আপনার কভারেজের পরিধিও 3 ধরনের হবে। ওকে, তো মানে এগুলা এখন ডিটেল বলতে গেলে এই যে এর মধ্যে কি কি কভারেজ আছে, বিতে কি কি আছে, এগুলা আসলে অনেক সময়ের দরকার। হ্যাঁ, তো আশা করি সামনে আমরা এগুলা নিয়ে ইন্ডিভিজুয়াল সেশন করব, তখন আরো ডিটেল আলোচনা করা যাবে। হ্যাঁ, তো দিস আর ক্লাসিফাইড বেসড অন টেকিং রিস্ক, যেটা বললাম আর কি, রিস্কের উপর বেস করে হয়। এবং ইন্স্যুরেন্স যখন কভারেজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই 15% ভ্যাট দিতে হবে। এবং একটা ইন্স্যুরেন্স কভার নোট হাতে নিয়ে দেখবেন সেখানে বেসিক প্রিমিয়ামের উপরে একটা ভ্যাট চার্জ করে এবং একটা স্ট্যাম্প ডিউটি চার্জ করে। তো যে ভ্যাট আর স্ট্যাম্প ডিউটি এটা কি রেটে চার্জ করে সেটাও এখানে বলা আছে। যদি সি শিপমেন্ট হয় তাহলে টোটাল ইনস্যুরড অ্যামাউন্ট, মানে যে ভ্যালুর টাকা আপনি ইন্স্যুরেন্স করতেছেন, সেই প্রতি 15,000 টাকার জন্য তারা 1 টাকা স্ট্যাম্প ডিউটি চার্জ করবে। এবং এয়ার শিপমেন্টের ক্ষেত্রে 50 টাকা, ওইটা থোক 50 টাকা চার্জ করবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার আলোচনা। এখানে আমি যেটা বললাম যে 1-2 ঘন্টায় টোটাল প্রসেস নিয়ে আলোচনা করাটা খুবই ডিফিকাল্ট। তো এখানে এক এলসি নিয়ে, এক ওই শিপিং প্রসিডিউর নিয়ে, যে শিপমেন্ট কিভাবে আপনি এই যে ইনকোটার্মস নিয়ে, শিপিং প্রসিডিউর, কাস্টম প্রসিডিউর নিয়েই এক একটা সেশন করা সম্ভব। ওকে, রাতও অনেক হয়ে গেছে, তো থ্যাংক ইউ সবাইকে যে সবাই শেষ পর্যন্ত স্যার পিপিটি স্লাইডটা যদি গ্রুপে শেয়ার করে দিতেন। আচ্ছা, স্লাইডটা মনির ভাই স্লাইডটা দিয়ে দিব, কিন্তু সবাইকে আমাদের আরেকটা সেশনের জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ আজকের সেশনটা খুবই ভালো হয়েছে। এটা এরকম যদি আরেকটা সেশন আমরা মোটামুটি দেখব। জি মনির স্যার এটা ঠিক বলছে, খুবই ভালো হয়। এটা আমাদের কাছে বেস্ট সেশন হয়েছে আজকে, কিন্তু আপনারা ফিডব্যাক দেন না, প্র্যাকটিক্যাল গ্রুপে আপনারা ফিডব্যাক সেন্স দেন ইট না ইজ দ্য কেন? বেস্ট। আচ্ছা, আপনারা কিন্তু একটা কাজ করবেন, আমি দিছি তো। হ্যাঁ, ওরকম না, আপনারা ফিডব্যাকটা লিখে নিচে নাম, ডেজিগনেশন, কোম্পানি এইভাবে দিবেন।
আপনি যেই কথাটা লিখতে চান যে আজকের সেশনটা কেমন লাগছে আপনার কাছে, এটার উপরে ওপিনিয়নটা দিয়ে নিচে আপনার পরিচয়টা দিবেন, এবং এইগুলো আমরা পরবর্তীতে আমরা অনেক ভাবে শেয়ারও করতে পারি আপনাদের এই ইয়াগুলো। আর আমাদের স্যার যিনি ক্লাস নিয়েছেন উনিও দেখলে উনিও একটা এটা নিয়ে ওনার কষ্টটা কিছুটা লাঘব হবে, যে না আমি আজকে অনেক পরিশ্রম করছি, কারণ স্লাইড গুলো রেডি করা, এই সামারি গুলো করা এটা খুব একটা ইজি না। আর উনি প্র্যাকটিক্যালি করছে, এটা অনেক সময় আছে থিওরিটিক্যাল অনেক পাওয়া যায়, ওইগুলো থেকে আসলে আমাদের জি, জি। হয় না। উনি একদম রেগুলার বেসিসে ডিল করে ওখানে কি কি দরকার সেই কথাগুলোই আজকে উনি নিয়ে আসছেন, এই জন্য আমি খুব থ্যাঙ্কফুল টু হিম। আমি দেখেন এখানে আমার আরো কিছু জিনিস যেটা স্লাইডে নাই আমার আলোচনা করার ইচ্ছা ছিল, যেমন ব্যাক টু ব্যাক এলসি, মিক্সড পেমেন্ট, তারপর ব্যাংক গ্যারান্টি, পিএসআই, ফরওয়ার্ডিং এজেন্ট, তারপর ইম্পোর্ট কাম এক্সপোর্ট কিভাবে করতে হয়। আসলে সময় কভার করলো না, যেটা তবে আমি আরেকটা জিনিস সম্ভব না। হ্যাঁ, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো আমরা প্রকিউরমেন্টের উপরে আসলে খুব অনেকেই দেখছি তৃষ্ণার্ত ক্ষুধার্ত। এটার জন্য দরকার হলো আমরা এক্সট্রা কিছু এডিশনাল ক্লাস হোক বা সেশন হোক, ইভেন যদি শর্ট কোনো প্রোগ্রামও হয় দরকার হলে করবো, যাতে এটার জন্য বেশি যাদের দরকার এবং প্র্যাকটিক্যালি যারা আছেন ফিল্ডে তাদের জন্য আমি মনে করি এই জাতীয় সেশনগুলো খুবই উপকারী হবে, এবং তাদের ক্যারিয়ারের জন্য এটা একেবারে তারা আজীবন এটাকে স্মরণ রাখবে, যে না আমি একটা জিনিস, এগুলো তো বই পুস্তকে পাওয়া যায় না, আর এগুলো অনেক সময় অনেক জায়গা থেকে অনেক পরিশ্রম করে শিখতে হয়। তো এটা যদি এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে শেখা যায় তাহলে এটা খুবই কাজে লাগবে এবং খুবই উপকার হবে। তো সেজন্য আমরা বলবো যে আরেকটা সেশনের ওয়েট না অ্যাকচুয়ালি আজকের ক্লাস, হ্যাঁ না আমি আসলে আজকের ক্লাসটা সত্যিই খুব ভালো লাগছে। আরেকটা জিনিস হলো আপনাদের এটা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করবেন আপনাদের ফিডব্যাকটা, পাশাপাশি আমরা এটার উপরে বেস করে আমরা আরেকটা এডিশনাল সেশন দিব ইনশাআল্লাহ। আর আমরা দরকার হলে এটার উপরে শর্ট কোনো প্রোগ্রামও যদি সামনে করি, বিশেষ করে প্রকিউরমেন্ট উপরে, কারণ সাপ্লাই চেইনের বড় একটা অংশই আসলে প্রকিউরমেন্ট রিলেটেড, যার কারণে এটা খুব দরকার। এটাকে আমরা অনেক সময় ওভারলুক করা হয় বিভিন্ন কারণে, তো সেক্ষেত্রে শেখার ইয়াটা কমে যায়। আসলে আজকে স্যারকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো খুবই কুল পয়েন্ট কিন্তু আসলে এর ভিতর থেকে অনেক পয়েন্ট আছে, আরো ডিটেইলস এইজন্য আমরা বলছি আমরা ইয়া করব, আমরা অনেক সময়ের ব্যাপার, এটা মিনিমাম 3টা সেশন করতে পারলে হয়তো আমারও বলে একটু ভালো লাগতো। না আমার অসুবিধা নেই, হচ্ছে যে এগুলো বলতে পারলাম না। না করবো ইনশাআল্লাহ করবো আমরা। আমি বলবো যে আমাদের পার্থ সাহা স্যারকে আমি বলবো যে আপনি রেডি হন, আপনি আমাদেরকে টাইম দেন, আমরা সবাইকে জানিয়ে দিব, ইনশাআল্লাহ সবাই জয়েন করবে এবং খুবই ভালো, সমস্যা নাই, সময় দেওয়া যাবে, অসুবিধা নেই। এই তৃষ্ণাটা ভিতরে থাকলো স্যার, আশা না করি ঠিক আছে, রিকোয়েস্ট লাগবে না, এটা আমি তো এগুলো মনিটরিং করি, আমি ফিল করি, আমি কখনো কোনো টাকার জন্য কোনো আটকায় রাখি না যে আমার 10 টাকা সেভ হোক আর আপনারা শিখবেন কম, এটা আমি কখনো আমার প্রতিষ্ঠানে আমি করি না অ্যাটলিস্ট। তো আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের নেক্সট সেশনে দেখা হবে, আমরা ওই টাইমটা জানিয়ে দিব। আমি আমাদের যিনি আজকে রিসোর্স পারসন ওনার আসলে বাসায় একটু বাচ্চা কাচ্চা আছে, খাওয়া দাওয়া করেন এমন হয়, তো আপনারা সবাই অনেকে এসেছেন কষ্ট করে, আজকে ইয়ার রিল্যাক্সের আমরা জানাই দিব ইনশাআল্লাহ খুব শীঘ্র। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, Thank you, thank you sir. সবাইকে। Thanks sir for your class, sir. It's an excellent class. Welcome.